আসসালামু আলাইকুম। যারা যারা এসেছেন ইচ্ছে করলে নিচ থেকে চা নিয়ে এসে বসতে পারেন। এই পাশে একটু চেপে বসলে ভালো হবে, পরে যারা আসবে ওই পাশে বসতে পারবে। আমরা আজকের 90 মিনিট স্কুলিংয়ে যারা এখানে এসেছেন, এত শীত এবং কুয়াশার মাঝে আপনারা যারা কষ্ট করে আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 90 মিনিট স্কুলিং গ্রিন বাংলাদেশের একটি পার্ট, যে অংশে আমরা নলেজ নিয়ে চিন্তা করি এবং কথা বলি। আজকের এই 90 মিনিট স্কুলিং হচ্ছে 2025 সালের প্রথম 90 মিনিট স্কুলিং। সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। 2024 সাল মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছিলেন, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। 2025 সাল আমাদের জন্য সুন্দর হোক, শুভ হোক, আমরা সবাই মিলে ভালো থাকি, সুন্দর থাকি এবং আমাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, আল্লাহর কাছে প্রার্থনা করছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। যেমন হচ্ছে, আজকে ওয়েদারটা খেয়াল করে দেখেন, এমনি কৃষকের বাজার মূল্য নেই বললেই চলে ফসলের। আজকের এই ওয়েদারে কিছুক্ষণের মাঝে আমাদের যাদের আলুর জমি আছে সবগুলো জমিতে ফাইটোপথরা ছড়িয়ে যাবে। ফাইটোপথরা, যেটাকে লেট ব্লাইট বলি বা পুড়ে যাওয়া রোগগুলি বলি, এগুলো ছড়িয়ে যাবে। তো আমি যারা আমার লাইভে যেটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা কৃষক ভাইরা দেখছেন, দ্রুত প্রিকশন নিতে হবে। যে এই সময়ে ওয়েদারটা হচ্ছে এরকম, খুব গ্লুমি হবে, রৌদ্র 2 দিন বা 3 দিন উঠবে না, টিপ টিপ করে ফোটার মতো, বৃষ্টির মতো ফোটা করে কুয়াশার পানিগুলো পড়বে। এই সিমটম যদি, এই পজিশন যদি দেখা যায়, তাহলেই কিন্তু আমাদের লেট ব্লাইট হওয়ার সম্ভাবনা আছে। যারা দেখছেন তাদের কাছে বলছি যে আপনি নিজে শুনছেন, পাশে শেয়ার করে দেন, হয়তো বা কৃষক ভাইদের কাজে লাগতে পারে। ঠিক এই মুহূর্তে আপনাদের দ্রুত লেট ব্লাইটের জন্য রিকমেন্ডেড ফাঞ্জিসাইডগুলো যদি স্প্রে করেন, অথবা যদি আপনার কাছে ক্লিবিও থাকে তাহলে যদি স্প্রে করেন, তাহলে ফাইটোপথরা রোগ থেকে বাঁচতে পারবেন। না হলে আলুর জমি কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হবে। আসার কথা হলো, বাংলাদেশে কিছু লেট ব্লাইট রেজিস্ট্যান্স ভ্যারাইটিও কিন্তু আছে। যারা চাষ করেছেন তাদের এই লেট ব্লাইট রোগটা হবে না। আজকে আমরা টেকসই কৃষি প্রযুক্তিতে কেমন করে রূপান্তর করতে চাই, খেয়াল করে দেখেন। টেকসই কৃষি কাজ কেমন করে টেকসই হবে, হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না। কারণ হচ্ছে, কালকে রাত্রিবেলা আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানে ফুলকপি, তার জমির সমস্ত ফুলকপিগুলো কৃষক কেটে ফেলে দিচ্ছে। কি অদ্ভুত, 1 টাকা করে বাজার দাম পায় না। তাহলে কৃষক তার শ্রমের মূল্য যেহেতু পাচ্ছে না, ইম্পোর্টের রিটার্ন যেহেতু আসছে না, কৃষি কাজ ওনারা করবেন না। কৃষি কাজ না করে ওই কৃষকটা কি করবেন, হয় একটা চায়ের স্টল দিবেন, না হলে হচ্ছে রিক্সা বা অটো চালানো সহজ। মাঝে মাঝে আমি বলি অটো চালাতে খুব ভালোই লাগে, মাঝে মাঝে শিক্ষকতা পেশা বাদ দিয়ে অটো চালালেই ভালো হতো। তো ফান, আমি যেটা বলতে যাচ্ছি, যে কৃষক যদি কৃষি কাজ থেকে সরে আসে, একবার ভেবে দেখেন তো, তাহলে কি হবে। আমাদের না খেয়ে মরতে হবে। ঠিক করোনার সময়ে আমাদের কৃষি কাজ যেহেতু ছিল এবং কৃষি যেহেতু সমৃদ্ধ ছিল, তার জন্য কিন্তু আমাদের করোনায় খুব বেশি আমরা ক্ষতিগ্রস্ত হইনি। বাট এখন যদি কৃষক যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে ওরা কৃষি কাজ করবে না এবং কৃষি
হুমড়ি খেয়ে পড়বে। এবং তারপরে হতে হবে আপনাদের সবাই কিন্তু গ্রামে গিয়ে নিজে ফসলটা নিজে উৎপাদন করতে হবে। আমরা ভয় পাচ্ছি না, যে আমরা অবশ্যই নিজে ফসল উৎপাদন করছি, আমরা ছাদ বাগানের ফসল করছি, কিন্তু কৃষকদের যদি আমাদের পাশে না থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। সেটাই বলছি, সাস্টেনেবল এগ্রিকালচার আমাদের দরকার। কৃষকের জন্য খরচ কি আছে? নিজের শ্রম, বীজের জন্য, সারের জন্য, ইনসেকটিসাইডের জন্য, ফাঞ্জিসাইডের জন্য, এবং ইরিগেশনের জন্য, এবং লেবার ইন্টারকালচার অপারেশন করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু তাদের পয়সা খরচ হয়। সেগুলো যদি উঠে না আসে তাহলে কিন্তু কৃষক ফসল করবে না। আমরা ছাদ বাগানি অবশ্যই করব। ছাদ বাগানের সুবিধা হলো আমরা অন্য জবে আছি, আমাদের পয়সার কোনো অভাব নাই, আমরা ছাদ বাগান করছি। ভালো হলে একটা গাছে যদি 10টা লাউ ধরে খুশি, একটা লাউ ধরলেও খুশি। ছাদ বাগানের সাথে মাঠ ফসল যারা উৎপাদন করে তাদের কিন্তু আলাদা থিঙ্কিং আছে, তো তাদেরকে বাঁচাতেই হবে। আমি মনে করছি যে আমার এই ভিডিও আমি শুনেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দেখেন, আমার শুধু একটাই কথা, কৃষককে বাঁচাতে হবে। আমরা যদি কৃষকরা বাঁচাতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। আরেকটা হচ্ছে স্বাস্থ্য। এই দুটো জায়গায় আমরা টেনশন করি। যাই হোক, আমরা যেটা করছিলাম ট্রানজিশন টু সাস্টেনেবল এগ্রিকালচারে আমরা নিয়ে কথা বলবো। আর সেটাই হচ্ছে, আমরা বিভিন্ন সময় কথা বলেছি, আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে সয়েল হেলথ, মাটির স্বাস্থ্য। বাংলায় যদি এটাকে আবার অন্যরকম করে বলি, মায়ের স্বাস্থ্য। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে সন্তান সুস্থ হবেই। সো মাটির স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে ফসল উৎপাদন শতভাগ গ্যারেন্টি। সো আমরা শুধু এতদিন অনেক আলাপ করেছি, আমরা আজকে জাস্ট সাফলিং করব নলেজগুলো, একটু একটু করে নলেজগুলো কেমন করে সুন্দর করা যায়। আমি আবারও বলছি, যারা অনলাইন দেখছেন, সম্ভব যদি হয় তাহলে শেয়ার করে দেন, তাহলে অনেকেই জানতে পারবে, অনেকেই শুনতে পারবে এই কথাগুলো। সয়েল হেলথ হচ্ছে এখন প্রাইম ক্রাইসিস অফ বাংলাদেশ। কারণ আমরা বলছি অর্গানিক ম্যাটার কমে যাচ্ছে, সেই অর্গানিক ম্যাটার কেমন করে ভালো করে মাটির স্বাস্থ্য ভালো রাখা যাবে, মায়ের স্বাস্থ্য ভালো রাখা যাবে, সেটি আমরা চিন্তা করছি। মাটি আমরা জানি, মাটির ভিতরে প্রচুর পরিমাণে 45% মিনারেলস থাকে। আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, সমস্ত উদ্ভিদের জন্য যা যা খাবার লাগে সবগুলো এই 45%-এর ভিতরে আছে, গাছের জন্য যতটুকু দরকার লাগে। আর আছে হচ্ছে বাতাস, আর আছে হচ্ছে ওয়াটার, পানি। আর এই খাবারগুলো গাছের জন্য উপযোগী করে দেওয়ার জন্য আছে হচ্ছে অর্গানিক ম্যাটার, যেটার ভিতরে 10 ভাগ হচ্ছে মাইক্রোবস, বেনিফিশিয়াল মাইক্রোবস। যদি গল্পটা এরকম হয় যে আপনি তো প্রতিদিন সকালবেলা ডিম পোস্ট খেয়ে আসছেন, রুটি খেয়ে আসছেন, ভাত খেয়ে আসছেন, কত কিছু খেয়ে আসছেন, এগুলো হজম করায় কে? আল্লাহর আদেশে মাইক্রোবসগুলো কিন্তু আপনাকে সবগুলোকে হজম করিয়ে আপনাকে সুস্থ সুন্দর রাখে, আলহামদুলিল্লাহ। সো ঠিক মাটির স্বাস্থ্যটা রাখার জন্যই এই অর্গানিক ম্যাটারে 10% হচ্ছে মাইক্রোবস, ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, বেনিফিশিয়াল মাইক্রোবসগুলো এই মিনারেলস থেকে খাবারগুলো রিলিজ করে গাছকে বলে তোমার যতটুকু লাগে ততটুকু খাও। সো মাটিতে যদি এই অর্গানিজমগুলো থাকে, অর্গানিক ম্যাটার 5% থাকে, তাহলে এই মাটির স্বাস্থ্য ভালো, মায়ের স্বাস্থ্য ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো। এতটুকুই হচ্ছে আমার আলাপ। সো সয়েল হেলথ নিয়ে আজকে কথা বলবো। সয়েল হেলথের ভিতরে সয়েল স্ট্রাকচারটা কেমন? এটা কি স্যান্ড, সিল, ক্লে, এগুলো স্ট্রাকচার। এটার ভিতরে কেমন পরিমাণে নিউট্রিয়েন্ট আছে, এনপিকে, ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, এগুলো যে সোর্সগুলো আছে, অর্গানিক সোর্সগুলো কতটুকু পরিমাণে আছে সেগুলো। আর হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম কেমন আছে, সেগুলোর উপর ভিত্তি করে মাটি যদি ভালো হয় তাহলে ফসলের উৎপাদনশীলতা ভালো হবে। খুব সহজ হিসাব। যদি মাটির ভালো হলে কি হয়, মন্দ হলে কি হয় সেটা দেখি। যদি মাটির গুণাগুণ যদি ভালো না থাকে তাহলে দেখেন আমার মতো চেহারা, আর যদি এই পাশে মাটির স্বাস্থ্য ভালো থাকে তাহলে শাহরুখ খানের মতো চেহারা। একই জিনিস, একই খাবার খেয়ে আমরা দেখেন কত সুন্দরভাবে আমার চেহারা এরকম হয়েছে, শাহরুখ খানের চেহারা এরকম হয়েছে। আমি এক্সাম্পল দিচ্ছি শুধু। সো মাটির স্বাস্থ্য কিন্তু ভালো রাখতেই হবে, এর বিকল্প নাই। ক্লে,
লোম, স্যান্ড, বেলে দোআঁশ মাটি, এইরকম বিভিন্ন স্ট্রাকচার থাকে, সেগুলোর ভিতরে কিন্তু অর্গানিক ম্যাটারগুলো থাকে আমাদের। আর এইগুলোর ভিত্তি করে হচ্ছে যে কোন শিকড়টা কতটুকু গভীর থেকে খাবার খাবে, কোন শিকড়টা শুধু উপরের ভাগের খাবারগুলো খায়, টমেটোর শিকড়গুলো কতটুকু গভীরে যায়, গাজরটা কতটুকু গভীরে যায়, আলুর শিকড়টা কতটুকু থাকে, ধানের শিকড়টা কতটুকু থাকে, এগুলো যদি একটু ভেবে নেন, ওই জায়গায় মাইক্রো অর্গানিজম যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার কোনো সার দেওয়া লাগবে না। কারণ হচ্ছে কি, ওই যে আল্লাহ তাআলা 45% খাবার দিয়ে দিয়েছেন ওখানে মাটি, সারা জীবনে যে ফসলগুলো উৎপাদন হবে সব ফসলের খাবারের নিশ্চয়তা দিয়ে রাখছেন ওই 45%-এর ভিতরে। আপনার কোনোদিন ইউরিয়া টিএসপি দেওয়া লাগবে না যদি শুধু মাইক্রোবসগুলো ভালো রাখেন আপনি। সো আমরা এখন সয়েলের কোয়ালিটি বুঝি। সয়েলের কোয়ালিটি বলছি না, আমি কি জামাল নাকি আন্দালি পার্থ নাকি মাহিবি চৌধুরী, কোয়ালিটি পার্থক্য আছে না? সবার পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি শুধু বলছি। সয়েলের কোয়ালিটি হচ্ছে আমার অবশ্যই বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো যেগুলো ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম থাকতে হবে, পিএইচ, স্যালানিটি, এগুলো কেমন আছে সেটা খেয়াল রাখতে হবে। আর ফিজিক্যাল ফ্যাক্টর, স্ট্রাকচার, এঁটেল মাটি, বেলে দোআঁশ, এগুলোর উপর নির্ভর করে সয়েল কোয়ালিটিটা নির্ভর করে। আর এই সয়েল কোয়ালিটিটা যদি তার সাথে যদি ওয়াটার 25% থাকে এবং এয়ার কোয়ালিটি যদি 25% থাকে তাহলেই হচ্ছে এনভায়রনমেন্টাল কোয়ালিটি। ফসল উৎপাদনের জন্য এটা ভালো এনভায়রনমেন্ট বলি। এনভায়রনমেন্টাল কোয়ালিটি যদি ভালো হয় তাকে, এবং সয়েল কোয়ালিটির উপর ডিপেন্ড করে ইকোনমিক রিটার্নটা যদি ভালো হয় তাহলেই বলি সাস্টেনেবল এগ্রিকালচার করার জন্য আমার ল্যান্ডটা খুব ভালো, মাটিটা খুব ভালো। এর জন্যই অনেকেই উদ্যোক্তা হন। আমি প্রায়ই দেখেছি ঢাকা ইউনিভার্সিটির যারা মানে অনেক সিনিয়র পার্সনরা মাঠে চলে যান, আমার জমি আছে, টাকা আছে, সবকিছু আছে, কয়েকদিন পরে আশা হারিয়ে ফেলেন। মেইন কারণটাই হচ্ছে আপনার মাটিটা কেমন ছিল সেটা আপনি টেস্ট করে ফসল কি করবেন সেটা কিন্তু চেষ্টা করেননি। না করার ফলশ্রুতিতে আপনি কিন্তু লাভবান হচ্ছেন না, কিছুদিন পরে আবার ফিরে আসছেন। অবশ্যই কৃষক যদি বেনিফিট পায়, আপনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আপনি কেন ফসল উৎপাদনে সাকসেস হবেন না? এটা কিন্তু কারণ তো দেখছি না, জাস্ট একটু নলেজের বা একটু সাহসিকতার অভাব আছে। সো এইগুলি খেয়াল করে আমি যেটা বলছিলাম যে ফিজিক্যাল প্রপার্টিস যদি ভালো থাকে, সয়েল কোয়ালিটি ভালো হয়, পিএইচ, টেক্সচার, স্যালানিটি, নিউট্রিয়েন্ট কতটুকু আছে, সেগুলো অর্গানিক ম্যাটার কতটুকু আছে, সেগুলো হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টার। অবশ্যই মাইক্রোবস কি কি আছে? ট্রাইকোডার্মা আছে নাকি বেসিলাস আছে? বেসিলাস ন্যাক্টো আছে, ইস্ট আছে। আমাদের পেটের ভিতরে কিন্তু প্রচুর মাইক্রোবস আছে। মাইক্রোবস আছে দেখে কিন্তু হজম হয়। এবং মাইক্রোবসগুলোর ফাংশন কেমন করছে, ফাংশন কি করতে পারছে? শুধু মাইক্রোবস থাকলে হবে না, ফাংশন করছে কিনা, সবকিছু মিলিয়ে যদি হয় তাহলে প্ল্যান হেড ভালো হবে। কারণ আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা 45% কিন্তু অর্গানিক ম্যাটার মিনারেলস দিয়ে দিয়েছে, যেটা ফসলের জন্য খুব ভালো। তাহলে আমরা আমাদের ছাদ বাগানি অথবা কৃষক, আমরা কেমন করে আমাদের ফসলের বা মাটির স্বাস্থ্য ভালো রাখবো? তাহলে কি কি করতে পারি? আমাদের খুব সহজভাবে একটা জিনিস মনে রাখবেন যে মাইক্রোবস হচ্ছে সয়েলের ক্ষমতা। পেটের ভিতরে মাইক্রোবস যদি না থাকে তাহলে যতই হাইড্রোক্লোরিক আর সালফিউরিক অ্যাসিড থাকুক না কেন, খাবার হজম হবে না। আপনি খেয়াল করে দেখবেন মাইক্রোবস, কোটি কোটি মাইক্রোবস। আপনি খেয়াল করে দেখেন তো, এক্সাম্পল দিচ্ছি। আপনি কিছুদিন আগে একটু শরীর খারাপ হয়েছিল, আপনার ডাক্তার বলেছে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য। অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে 7 দিন আপনার মুখে রুচি ছিল না। কেন রুচি ছিল না? মেইন কারণ হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক সবগুলো আপনার পেটের মাইক্রোবসগুলিকে মেরে ফেলেছে বা কমিয়ে ফেলেছে, যার জন্য কিন্তু মুখের রুচিটাও কিন্তু কমে গিয়েছে। তাহলে মাইক্রোবস এসেনশিয়াল, আমার শরীরের জন্য যেমন এসেনশিয়াল, তেমন মাটির জন্য কিন্তু বেনিফিশিয়াল মাইক্রোবসগুলো এসেনশিয়াল। তাহলে এই মাইক্রোবস যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যার জন্য অপ্রয়োজনে, আননেসেসারি শুধুমাত্র জমি সব জায়গায় শুধু ট্রাক্টর লাগায় চাষ দিবেন, সেটা কিন্তু ঠিক না। কিছু উপকারী মাইক্রোবসগুলো চাষ দেওয়ার ফলে নষ্ট হয়ে যায়। সো
আমরা বারবারে খোঁচাখুচি করব না। জৈব সার যতটুকু পারি ততটুকু দিব, টবে হোক জমিতে হোক জৈব সার দিব। সবুজ সার যেমন হচ্ছে ধইঞ্চা গাছ আমরা লাগাই, সেগুলো যদি চাষ করা যায় জমিতে, আমি কৃষক ভাইদের জন্য মেনলি বলছি। আমি জানি যে আমার অনেক কৃষক ভাই কিন্তু এই লাইভে দেখছেন। সো সবুজ সার যদি আমরা করতে পারি সেটাও ভালো হয়। আর মাইক্রোবস, জীবাণু সার আমরা যেটা বলি, আপনি দেখবেন আমি সবসময় একটা কথা বলি, প্রোবায়োটিক প্রোবায়োটিক প্রোবায়োটিক, শুধু একটা কথাই বলতে থাকি। প্রোবায়োটিক হচ্ছে মাইক্রোবস। মাইক্রোবসগুলো যদি আমরা অ্যাড করতে পারি, সেগুলো মাটিতে ছাই যদি ব্যবহার করতে পারি, ক্রপস রোটেশন যদি আমরা করতে পারি, সেভাবে কিন্তু আপনাদের রোটেশনটা আমি একটু বুঝিয়ে দিই। এই টবে টমেটো গাছ লাগিয়েছেন, আগামী সিজনে আপনি টমেটো গাছ না লাগিয়ে একটা স্ট্রবেরি গাছ লাগাবেন, তাহলে দেখবেন মাটির ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। সেরকম ভাবে মাটির স্বাস্থ্য আমরা রক্ষা করতে পারি। এখানে আবার দেখিয়েছি 45% মিনারেলস থাকে, 5% অর্গানিক ম্যাটার থাকে, যেটার ভিতরে মাইক্রোবসগুলো আছে, পানি থাকে, বাতাস থাকে। তাহলে মাটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে বাতাস, মাটির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পানি। পানি এবং মাটি যদি পানি এবং বাতাস যদি থাকে তাহলে মাটিই না এটা, তাই না? তাহলে একদম শুকনো মাটি কিন্তু মাটি না। এর জন্য আমরা কখনো কখনো বলি বালি হচ্ছে স্যান্ড, যেটা একদম বিল্ডিং এর জন্য ইউজ করে, সেটা মাটি না, এটা কিন্তু বালি। এই ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইটস, ফানজাই, তারপর হচ্ছে প্রোটোজোয়া, নেমাটোডস, বেনিফিশিয়াল নেমাটোডস, এই সবগুলো মিলিয়ে কিন্তু মাইক্রোবস বলছি আমি এটা। আর এটা হচ্ছে বেসিলাস নেপ্তো, বেসিলাস, ইস্ট ফাঙ্গাস, এগুলো হচ্ছে মাইক্রোবস। এগুলো আমাদের পেটে থাকে। আপনি দেখবেন সকালবেলা উঠলে মুখটা কেমন যেন লাগে। এগুলো মাইক্রোবস এসে এসে আপনার ময়লাগুলো রেখেছেন, এগুলো খায়। আর আমরা বলি দাঁতে পোকা হয়েছে। এর জন্য দাঁত কখন যেন ব্রাশ করতে হয় আমরা সবাই জানি, যে রাতে ঘুমানোর আগে, খাবারের পরে, যে কোনো খাবারের পরে দাঁত ব্রাশ করতে হয়। সো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গায় এই মিনারেলসগুলো অ্যাক্টিভ করার জন্য আমার কি দরকার বলেন তো? আমার এই 5% অর্গানিক ম্যাটারটা খুব দরকার, যেখানে 10% হচ্ছে মাইক্রোবস বসবাস করে। এইগুলো এই মাটির সাথে যখন মিশে থাকে, তাহলে কিন্তু মাটিতে কোনো রকমের নিউট্রিয়েন্ট দেওয়া লাগবে না, কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে 45% মাটির ভিতরে দিয়ে দিয়েছে নিউট্রিয়েন্ট। সো আমরা যদি এই মাইক্রোবসগুলো বাঁচিয়ে রাখতে পারতাম, তাহলে কখনোই ধান উৎপাদন করার জন্য, গম উৎপাদন করার জন্য, ভুট্টা উৎপাদন করার জন্য আমাদের কখনোই কোনো রকমের নিউট্রিয়েন্ট, ইউরিয়া, টিএসপি, মিউরেট, পটাশ দেওয়া লাগবে না। আমি আপনাকে শতভাগ দায়ের থেকেই বলছি, আমি কনফিডেন্ট হয়ে বলছি, নিউট্রিয়েন্ট ছাড়া আগামীতে ফসল হবে। যদি একটু আপনার অবসর সময় যদি কখনো আমার মাঠে যান, আমরা কিন্তু গবেষণা করছি যে শতভাগ ফার্টিলাইজার ছাড়া কেমন করে উৎপাদন হয়, শুধুমাত্র মাইক্রোবস ব্যবহার করে। 25% নিউট্রিয়েন্ট দিয়ে কেমন হয়, 50% নিউট্রিয়েন্ট দিয়ে কেমন হয়, সেগুলো গবেষণাগুলো আমরা দীর্ঘদিন ধরে করছি এবং প্রমাণ করেছি আমার মাটিতে যদি প্রোবায়োটিক মাইক্রোবস থাকে, তাহলে কোনো রকমের নিউট্রিয়েন্ট লাগবে না। তাহলে 275 কেজি ইউরিয়া, 180 কেজি টিএসপি, 120 কেজি মিউরেট অফ পটাশ ব্যবহার করি না আমরা জমিতে। এই সারগুলো যদি ব্যবহার না করি, তাহলে কিন্তু একদম ধপাস করে আমার ইম্পোর্ট কস্ট কিন্তু কমে যাবে। তখন আমি কম দামেও কিন্তু ফুলকপি, বাঁধাকপি বিক্রি করতে পারবো। এই থিঙ্কিং থেকে আমরা কিন্তু প্রোবায়োটিক মাইক্রোবস নিয়ে আমরা কাজ করছি। তাই বারবার বলছি, বেশি বেশি জৈব পদার্থ মাটিতে ব্যবহার করতে হবে। আমি লেকচারের শেষে জৈব পদার্থ কি কি ব্যবহার করা যেতে পারে সেগুলো আমি একটু কথা বলবো। মাটির পিএইচ আরেকটা ইম্পর্টেন্ট গুণ, ওই যে বললাম না ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সেটার ভিতরে পিএইচ। মাটির পিএইচ হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরা যাক এইরকম, আজকে দুপুরবেলা আপনার একটা বিয়ের বাড়িতে দাওয়াত আছে, বিয়ের বাড়িতে কাচ্চি রান্না হয়েছে, এইরকম কিছু রান্না হয়, আমি যদিও যাই না, তো কাচ্চি রান্না হয়েছে, কিন্তু আপনার পেটের ভিতরে কুটকুট কুটকুট করতেছে, পেটটা ব্যথা করছে। আপনি ওই দাওয়াতে গিয়ে কি করবেন? প্রথমেই বলবেন আমার শরীরটা ভালো লাগছে না, আমি এগুলো খাবো না, একটু যদি দই থাকে অথবা ডেজার্ট যেগুলো আছে একটু দেন, ওগুলো খেয়ে যায়, আমি একটু ডায়েটের ব্যাপারে একটু সিরিয়াস।
আর যদি আমার মতো ক্ষুধার্ত থাকেন, পেট ভালো থাকে, তাহলে 2 প্লেট তো মিনিমাম খাবো। তাহলে পেট যদি কন্ডিশনটা ভালো থাকে তাহলে কিন্তু খাবেন বেশি। মাটি যদি আমার যদি পিএইচটা যদি ভালো থাকে তাহলে সমস্ত নিউট্রিয়েন্টগুলো অ্যাভেলেবল হয়, এবং অ্যাভেলেবল হওয়ার জন্যই কিন্তু গাছ যখন তুলতে পারে বেশি খাবার তুলতে পারে, বেশি সুন্দর হবে। আন্দালি পার্থর মতো চেহারা তো হবেই, আমার মতো হবে নাকি? আমি তো রাস্তার পাড়ে খাবার খাই, আমার মতো চেহারা হবে না। আন্দালি পার্থ, মাহিবি চৌধুরী, এই মানুষগুলোর মতো হবে। সো সয়েল পিএইচটা খুব ইম্পর্টেন্ট। একটু ছবি দেখি। সয়েল পিএইচ মেজারমেন্ট করার জন্য 1 থেকে 14, তাই না? আমাদের পানির আমরা যে পানি খাই সেটা হচ্ছে 7। দেখা যায় 5 থেকে 6, ম্যাক্সিমাম 7, অথবা 4 থেকে 7, এই এতটুকু জায়গার ভিতরে সমস্ত মাটির ভিতরে যে নিউট্রিয়েন্ট গুলো আছে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো গাছের জন্য অ্যাভেলেবল হয়। আরে ঝামেলা পড়ে গেলাম। তাহলে ইউরিয়া যদি দেই মাটিতে, আমরা দেই না সবসময় ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, গোবর, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যা দেই মাটিতে অ্যাড করার সাথে সাথে মাটির পিএইচ কমতে থাকে। কমে যখন 4 এর নিচে চলে আসে তখন কি হয়? নিউট্রিয়েন্ট আর অ্যাভেলেবল থাকে না। কি দিয়েছি? আমি তো ভার্মি কম্পোস্ট দিয়েছি, ভালো জিনিস দিলাম না, তারপরে পিএইচ কমতে থাকে। পিএইচ যখন এই পাশে 4 এর নিচে চলে আসে, ভার্মি কম্পোস্ট দিয়েছেন, ইউরিয়া দিয়েছেন, টিএসপি দিয়েছেন, মিউরেট অফ পটাশ দিয়েছেন, কিন্তু গাছ পেট ব্যথা, কাচ্চি ভাল লাগে না, সে খাবে না। তাহলে কি করতে হবে? পেটটা ভালো রাখতে হবে। পেট ভালো রাখার জন্য 5, 6, 7 এইরকম পিএইচ করতে হবে, তাই না? ক্লিয়ার সবাই? মাটিতে খাবার আছে বাট পিএইচটা কম, তাহলে কিন্তু খাবার একটাও নিবে না। বিয়ের দাওয়াত আছে কিন্তু পেটে ব্যথা, তাহলে কিন্তু বিয়েতে কাচ্চি খাই না, এমন একটা ভাব করবো আমি তো কাচ্চি ভালো খাই না, ডায়েট কন্ট্রোল করছি, ফিগারটা বড় হয়েছে, ভুঁড়ি বড় হয়ে যাচ্ছে, ডায়েট কন্ট্রোল। আসলে যে পেটের ব্যথা এটা বলি না আমরা। তো আমাদের পিএইচ যেহেতু সবসময় কমার ট্রেন্ড থাকে, তাহলে পিএইচ বাড়ানোর জন্য আমাদের বুদ্ধি একটা রাখতে হবে। পিএইচ বাড়ানোর বুদ্ধি খুঁজে বের করি। পিএইচ মেজার করার জন্য কোনো দরকার নাই, মেজার করলে ভালো, নাহলে এখন বলবেন যে এটার দাম কত, এটার দাম কত। আমি খুব সস্তা দামে পিএইচ মিটার দিয়ে দেখি মাঝে মাঝে, দেখলেও দেখি, না দেখলেও বুঝি যে পিএইচ সবসময় কমছে। তাহলে সবসময় কমলে সবসময় বাড়ানোর জন্য একটা বুদ্ধি রাখতে হবে। বুদ্ধিটা আমি দেখাই। পিএইচ হচ্ছে কমে যদি যায়, সবসময় কমছে, কমে যদি যায় তাহলে পিএইচ বাড়াতে হবে আমাদের। কমে গিয়েছে ফসলের, এটা বুঝবো কেমন করে? ফসল দেখলেই বুঝবো। আপনি দেখবেন, আপনি শশা উৎপাদন করছেন, শশার নিচেরটা একটু নিচে, উপরে না, বোটায় যেখানে লেগে আছে তা না, নিচের পোর্শনটা পচে যাচ্ছে। ক্যাপসিকাম করেছেন, মরিচ করেছেন, বেগুন করেছেন, সবগুলো নিচের পোর্শন, উপরে পোর্শন পচে না, নিচের পোর্শনগুলো পচে যায়। টমেটোর একদম নিচের ভাগটা একদম কালো হয়ে গিয়েছে, সব গাছে টমেটো নিচে কালো হয়ে যাচ্ছে। আমার কাছে অনেকেই বলে টমেটো গাছে টমেটোর নিচে শুধুমাত্র আলু কালো কালো হয়ে যাচ্ছে। আসলে হচ্ছে এটা ক্যালসিয়ামের অভাব। ক্যালসিয়াম মানে পিএইচ এর অভাব। তাহলে এটা সলিউশনটা কি? সলিউশন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, চুন, শুধু চুন, এগুলো। আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে জিপসাম, এগুলো দেওয়া যেতে পারে। আমি এখন দেখাই। এটা হচ্ছে চুন, দলচুন হতে পারে, চুন হতে পারে, যে কোনো আমরা বিল্ডিং এ দিই চুন হতে পারে। পান খান কে? পান খান না? এই তো পান না খেলে কি খান? পান খেতে হবে। পান যারা খায় তারা চুন খায়, সেই চুনটাও হতে পারে। তাহলে সেই চুনটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, চুনের দলা পাওয়া যায়। এটা পানির ভিতরে ছেড়ে দিলে কি হবে? বালতিটাও নষ্ট হয়ে যাবে, অথবা আপনার চোখটাও নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কি করবেন? ছাদের এক কোনায় গিয়ে দলা একটা ব্রাউন পেপারের ভিতরে মুড়ায় দেয়, দলাগুলো একটা কোনায় ভিতরে রাখবেন যেখানে বাচ্চারা যায় না। সেখানে করবেন কি? স্প্রেয়ার দিয়ে। আমি কি করি? স্প্রেয়ার দিয়ে ব্যবহার করি। আমি মগের থেকে পানি নিয়ে ছিটা দিয়ে রেখে দিয়ে চলে আসি। সারা রাতে এই চুনগুলো এমন হয়ে যায়, পাউডার হয়ে যায়। মানে হচ্ছে এখান থেকে হিটগুলো সবগুলো রিলিজ করে দিয়ে পাউডার হয়ে যাচ্ছে। তো পাউডার হয়ে গেলে কি লাভটা হলো? আমার এই পাউডারগুলো 1 চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ করে আপনি ইচ্ছা করলে যে কোনো পটে দিতে পারেন। কখনোই কেউ বলে পানিতে ভিজিয়ে তারপর দিবেন না, এটা দিবেন না কখনো।
আপনি একটা ব্রিস্কের ভিতরে আছেন, যে কোনো সময় আপনার চোখ নষ্ট হয়ে যেতে, পানি দেওয়া মানে হচ্ছে গরম হয়ে যাবে, যেই বালতিটা দিয়ে সে বালতিটা গলে যাবে, পটে রেখেছে গলে যাবে, তাহলে তো কখনো দিবেন না। একটা ওই যে ব্রাউন পেপারের যে বক্সটা আছে সেটার ভিতরেই পানি ছিটা দিয়ে রেখে দেন একটা রাত, সকালবেলা গিয়ে দেখবেন এইরকম পাউডার হয়ে আছে। এখন আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেন গাছের গোড়ায়। সাধারণত আমরা দু রকমের ফসল করি, একটা ফসল হচ্ছে আম গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, এটা কিন্তু প্রতি বছর টপ চেঞ্জ করি না আমরা। বাট আমি যদি বেগুন গাছ লাগাই, টমেটো গাছ লাগাই, মরিচ গাছ লাগাই, কিছুদিন পর পর টপগুলো মাটিগুলো গাছটা তুলে ফেলি, তাই না? 6 মাস 3 মাস এইরকম ফসল থাকে। আরেকটা হচ্ছে লং টাইম ফসল থাকে। লং টাইম ফসল হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলোর গোড়ায় করবেন কি বছরে একবার 1 চামচ, যদি একটা ছোট ড্রাম হয় 1 চামচ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আজকে আর পানি দিবেন না, মাটির সাথে মিশেই সে ঠান্ডা হয়ে যাক, তারপরে থেকে পানি দিবেন। একই রকম দেখবেন চুন, দেখবেন গাছের পাতা সবুজ হয়ে যাচ্ছে, কারণ এখন পিএইচ কমে গিয়েছে, বেড়ে গিয়েছে, আর হচ্ছে খাবার পাচ্ছে, দেখবেন সবুজ। আপনি দিলেন চুন আর গাছের গ্রোথ ভালো হওয়া শুরু হলো। কেমন করে হলো? এটা চুন দেওয়ার ফলে পিএইচটা বেড়েছে, সমস্ত নিউট্রিয়েন্ট গুলো অ্যাভেলেবল হয়েছে, শিকড় সমস্ত নিউট্রিয়েন্ট গুলো আপটেক করছে, গাছ ভালো আছে, সুন্দর আছে। সহজ হিসাব। সো আমরা এইভাবে দিব। ডলচুন ব্যবহার করা যায়। ডলচুনের একটু ব্যবহার করলে একটু দাম বেশি, এটা হচ্ছে বিভিন্ন যে বড় বড় দোকানে পাওয়া যায়। এখানে শুধু ক্যালসিয়াম কার্বনেটের সাথে ম্যাগনেসিয়াম অ্যাড আছে, তাহলে গাছ ম্যাগনেসিয়ামও পেল। ডলচুনের জন্য আমি প্রায় সময় একটা গল্প বলি। আমার ওয়াইফ একদিন বলল যে আমরা মোটা হয়ে যাচ্ছি, আমাদের একটু ব্যায়াম করা দরকার, সকালবেলা হাঁটবো। ঠিক আছে, আমি ময়মনসিং থেকে আসতেছিলাম, সামনে একটা বাটার দোকান পেলাম, আমার আজকে জুতা কিনতে হবে। আমি চলো কিনি। আমার জন্য 1 জোড়া বাটার জুতা কিনলাম, জগিং করব, কালকে থেকে প্রিপারেশন। এবং আমার ওয়াইফের জন্য জুতা কিনলাম, বাচ্চার জন্য জুতা কিনলাম। আসলাম, তারপরে দিন থেকে সকালবেলা হাঁটার কথা, হাঁটবো। আমার ওয়াইফ বললো যে আমি তো ট্রাউজার কিনি নাই। কেস বলে কালকে থেকে শুরু করবো। আচ্ছা ঠিক আছে, ট্রাউজার কিনা। এরপরে দিন বলে ও ট্রাউজার তো কেনা হয় নাই, কালকে থেকে শুরু করবো। ট্রাউজার তো কেনা হয় না, আর এখন পর্যন্ত কিন্তু হাঁটা হয় নাই, এর জন্য ভুঁড়িটা বানিয়েছি। মানেটা কি? আমি শুধু ডলচুনের জন্য, আপনি যদি চুন ব্যবহার করে, চুন পাওয়া যাবে আপনার পানের দোকানে, সেই চুন ব্যবহার না খোঁজার জন্য ডলচুন খুঁজে যদি না পান, দেখা যায় চুন দেয়াই হচ্ছে না। এর জন্য আগে আশেপাশে যে চুন পাওয়া যায় সেটা দিয়ে শুরু করেন, দেখবেন গাছটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। আপনি ডলচুনের জন্য বসে থাকবেন না। আবার জিপসাম বাজারে পাওয়া যায়, জিপসাম ব্যবহার করলেও ক্যালসিয়ামের অভাব হবে, পিএইচ কমায় বাড়ায় না, কারণ কার্বনেট নাই এটার ভিতরে। আচ্ছা, একটা এতক্ষণ বললাম পিএইচ, এখন আবার পিএফ, তাই না? এটা আবার কি? এটা হচ্ছে একটা রেশিও, এটাও নেগেটিভ লগারিদম। পানি কতটুকু আছে, অথবা গাছের জন্য কতটুকু পানি দরকার আছে। মাটির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পানি এবং বাতাস, সো পানিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিএফ পিএফ মানে 0 মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত তার রেঞ্জ। 7 মানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি আছে, দরকার নাই, এত পানি দেওয়ার দরকার নেই, তখন কিন্তু নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে না। পিএফ যখন 2.5 তখন ফিল ক্যাপাসিটির ভিতরে আছে, ওই যে 25% পানি, তখন গাছ প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট দিতে। আমি শুধু বোঝানোর জন্য বলছি, বেশি পানিও খারাপ, আবার একদম কম পানি 7 সেখানেও গাছের জন্য খারাপ। তাহলে ওই 25 ভাগ পানি যে থাকতে হবে, সায়েন্টিস্টরা বলে দিয়েছে এটাই হচ্ছে বেস্ট। তাহলে সব সময় পানি দিয়ে আগে চুবা করে রাখবেন, তাহলে বাতাস কিন্তু থাকবে না, তখন অক্সিজেন পাবে না। সো বাতাসও লাগবে, পানিও লাগবে। আমি এটা স্কিপ করে যাই। এখন আমাদের কমন সমস্যা নিয়ে কিছু কথা বলি। কমন সমস্যা হচ্ছে আমাদের বেগুন গাছ হঠাৎ করে উইল্টিং হয়ে যায়, টমেটো গাছ হঠাৎ করে পচে যায়, তারপর হচ্ছে আমার মরিচ গাছের পাতা কুকড়ে যায়। এগুলো কমন প্র্যাকটিস, এগুলো নিয়ে অনেক কথা বলেছি, বাট আমরা আবারও একটু ছবি দেখে কিছু কথা বলি। সাধারণত রোগ এবং পোকামাকড়। রোগ একটা জিনিস, রোগ হচ্ছে রোগ, আর এটা হলো পোকা। যেমন আমার
জ্বর এসেছে বা ভাইরাল ইনফেকশন হয়েছে একরকম, আবার কিছু মশা কামড় দিয়েছে তাহলে পোকা, এরকম বিভিন্ন জিনিস আছে। গাছের ক্ষেত্রেও রোগ একটা, পোকামাকড় একটা। রোগের ভিতরে ছত্রাক হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে রোগ, আর এটা হচ্ছে ভাইরাস হতে পারে। ওই যে করোনা ভাইরাসের কথা মনে আছে? ভাইরাস শুনলে কিন্তু ভয় পাই আমরা, আসলে কিন্তু গাছের জন্য ভাইরাস হচ্ছে ডেঞ্জারাস। তাহলে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এটা কিভাবে চিনবো? কে বলতে পারবেন কোনটা ছত্রাক, কোনটা ব্যাকটেরিয়া, কোনটা ভাইরাস? সহজভাবে আমি বলে দিই, একদম সহজ। আমি বলছি যে এটা আমরা রিভাইটালাইজেশন করছি, আমরা জাস্ট নলেজগুলো শার্পনিং করছি। তাহলে ছত্রাক হচ্ছে খুশকি আসলো, নাকে পাচ্ছে নিলাম, গন্ধ নাই, মানে খুশকি শুকনা, গন্ধ নাই, তাহলে হচ্ছে ছত্রাক, ফাঙ্গাস বলি আমরা। শুকনা, গন্ধ নাই। আবার কখনো কখনো আমাদের ভিজা ভিজা কিছু জায়গায় প্রচন্ড গন্ধ হয়, মুখে গন্ধ হয়, এটা সবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। যেখানেই গন্ধ দেখবেন সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। গাছের একটা জুস নিয়ে নাকের কাছে দিয়ে দেখেন বিশ্রী গন্ধ, ব্যাকটেরিয়া, সর্বনাশ। আরেকটা জিনিস হচ্ছে ভাইরাস। হায় হায়, করোনার সময় আমরা ভাইরাস চিনে ফেলেছি, ডেঙ্গু বুঝে ফেলেছি। ভাইরাস হলে গাছে বিভিন্ন ক্যারেক্টার শো করবে, যেগুলো হচ্ছে আমরা ক্যারেক্টার দেখে আমি বুঝতে পারবো সেটা ভাইরাস। সেটা হচ্ছে হলুদ হলুদ ছোপ ছোপ দাগ পড়বে, পাতাগুলো শক্ত হয়ে যাবে, চাপ দিয়ে ভাঙলে টুস করে শব্দ হবে, একটা শব্দ পাবেন, শব্দ করে ভাঙবে, এটা হচ্ছে ভাইরাস। আর পোকা তো সবগুলো বুঝেন, নেমাটোডও বুঝেন, এগুলো আমি পরে একটু আলাপ করবো। রোগবালাইয়ের ক্ষতি কি? ফসলের রোগবালাই হবে, অসুবিধ হোক না, রোগবালাই যদি হয় ফসলের উৎপাদনশীলতা কমে যাবে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে কখনো কখনো কোনো কোনো রোগ আছে যেগুলো গাছ থেকে, ফসল থেকে আমাদের পেটের পীড়াও তৈরি করতে পারে, আমাদের শারীরিক ক্ষতি করতে পারে। সো রোগ কন্ট্রোল করা খুবই দরকার। আমরা এই রোগগুলো কন্ট্রোল করার জন্য অথবা পোকামাকড় কন্ট্রোল করার জন্য যুগে যুগে অনেক কিছু মানুষ অনেক ডেভেলপ করেছে। প্রথম হচ্ছে ডেভেলপ করেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে, এগুলো IPM, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট আসছিল। এখন হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এগুলো আসছে, এরকম নানাবিধ কথা আসছে। আমার কথা হচ্ছে, আমরা ছাদ বাগানি, আমার কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। আপনার বাগানটা যেন চকচকা থাকে, সবসময় পরিষ্কার থাকে, তাহলে দেখবেন আপনাকে অনেক লতা পাতা হয়েছে, এটা একটা ড্রামের ভিতরে পচিয়ে ফেলেন, সার হয়ে যাবে। এইভাবে কিন্তু নানাবিধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বাগান যদি আমরা করি তাহলে কিন্তু ভালো হবে। অনেকেই স্ট্রবেরি গাছ লাগিয়েছেন, স্ট্রবেরি গাছে একটা ফিউজারিয়াম, ফাইটোথোরা, ভার্টিসিলিয়াম, এগুলো অনেকগুলো ডিজিজ হয়, হঠাৎ করে গাছটা শুকিয়ে যায়, এমন করে শুকিয়ে যায়। এটা খুবই ডেঞ্জারাস, যারা স্ট্রবেরি চাষ করে তাদের কাছে এটা একটা মারাত্মক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে স্ট্রবেরির এই রোগটা খুব মানে আমাদের দেশে ডিভাস্টিং। সো এটা কন্ট্রোল করার জন্য আমরা ইচ্ছা করলেই জাস্ট কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি, আর যদি অর্গানিক চিন্তা করেন স্রেফ ক্লিবায়ো স্প্রে করবেন, এই রোগ আর কোনোদিন হবে না। আরেকটা জিনিস হচ্ছে ফিউজারিয়াম, টমেটো গাছ টবের ভিতরে খুব সুন্দর হচ্ছে, খুবই ভালো হচ্ছে, ফুলও আসছে। এরপর দিন হঠাৎ করে দেখলেন সবগুলো টমেটো গাছ বা একটা টমেটো গাছ ছোপ ছোপ, মানে একটা জায়গায় একটা গাছ হঠাৎ করে নেতিয়ে পড়েছে। মনে হচ্ছে আমি মনে হয় পানি দিই নেই মনে কয়েকদিন, আসলে না, এটা হচ্ছে ফিউজারিয়াম দিয়া হয়েছে। এটা একটা, যারা মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ যেখানে আছেন, কলা বাগানে প্রচুর পরিমাণে ফিউজারিয়াম রোগটা হয়। গাছগুলো খুব ভালো আছে, কিছুদিন পরে থোড় আসবে, দেখা যায় উপরে পাতাগুলো সবগুলো শুকিয়ে গিয়েছে, শুকিয়ে গিয়ে গাছটা মারা গিয়েছে। সেই রকম ভাবে টমেটো হয়, বেগুনে হয়, সবগুলোতে হয়। আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করে দেখাই তাহলে হচ্ছে কলা গাছটা কেটে আমি দেখিয়েছি যে কলা গাছে কি কারণে এই ফিউজারিয়ামটা এত ক্ষতি করে। টমেটো গাছে কিন্তু একই রকম ভাবে এইখান থেকে খাবার যে উঠানামা করে সেই গাছগুলো এগুলো পচিয়ে ফেলে, রিং হয়ে দাগ হবে এইরকম। দেখেন টমেটো গাছে কাটলে এইরকম দেখা যায়, এই যে পচে পচে গিয়েছে, মনে হয় ব্রাউন কালার একটা দাগ হয়। সবকিছু মিলিয়ে হচ্ছে এই রোগটা সয়েল বর্ন, মাটিতে থাকে। এর জন্য আপনি করলেন কি, এই বাগান থেকে একটা
কলা গাছ নিয়ে এসে আপনার ছাদ বাগানে নিলেন, আপনার ছাদ বাগানটাকে নষ্ট করলেন। ওই মাটি যে আপনার সাথে গুড়ার সাথে চলে আসে আপনার ছাদ বাগানে এখন ছড়াবে বসে বসে। এর জন্য ফিউজারিয়াম বাংলাদেশে সবচেয়ে ডেভাস্টিং, সবচেয়ে ক্ষতিকারক একটা ডিজিজ, যেটা সয়েলের মাধ্যমে ট্রান্সমিট হয়। সো এটা ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। পরে রিকভারি কথাগুলো বলছি। আমের সিজন আসছে, মুকুল এখন হবে। মুকুল দেখবেন প্রায় মুকুলগুলি এইভাবে পুড়ে পুড়ে গিয়েছে, এটাকে আমরা অ্যানথ্রাকনোজ বলি। তবে একটা জিনিস আছে, এই মুকুলের ভিতরে যে পুড়ে গিয়েছে এটা কিন্তু আম গাছে দেখবেন অনেক মুকুল আসে, মাত্র ফল হয় 3-4টা। মানে হচ্ছে ফল হওয়ার জন্য ফিমেল ফ্লাওয়ার লাগবে। এইখানে হয়তো বা দেখা গেছে 2টা ফ্লাওয়ার আছে ফিমেল, শুধু ওই 2টার থেকেই কিন্তু ফল হবে, বাকিগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। তাহলে বুঝায় কিন্তু একটু পার্থক্য আছে এখানে। শর্ত হলো আমের মুকুল যদি এইভাবে পড়ে যায়, আপনি খেয়াল করতে হবে যে ফিমেল ফ্লাওয়ার গুলো যদি এইভাবে ঝরে যায় তাহলে অ্যানথ্রাকনোজ। আর মেল ফ্লাওয়ার গুলো ঝরে পড়ে, মেল ফ্লাওয়ার তো ঝরে পড়বেই, ফিমেল থেকে ফলটা হবে। সো সেটা কিন্তু খেয়াল রাখবেন। কত পার্সেন্ট বলছি? মাত্র 2%। একটা মুকুলের ভিতরে মাত্র 2%, 100টা ফুলের ভিতরে মাত্র 2টা পুরুষ মহিলা ফুল থাকে, আর বাকি সবগুলো পুরুষ ফুল। খেয়াল রাখবেন। তাহলে এই রোগগুলো হলে, এই রোগটা যদি হয় তাহলে আমরা কি করি? ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করব। মনে রাখবেন একটা জিনিস, যখন ফুলটা ফুটে তখন পলিনেশন করিয়ে দেয় হচ্ছে মৌমাছিগুলো, এবং পলিনেশন হিসেবে বাধা দেয় আপনি যদি ইনসেক্টিসাইড স্প্রে করেন। তাহলে এই রকম ছোট থাকা অবস্থায়, মানে রোগটা ধরার আগেই যদি আপনি ইনসেক্টিসাইড স্প্রে করে দেন, ফাঙ্গিসাইড স্প্রে করে দেন, তাহলে ভালো। এই সময়ে কখনই ফুল ফুটছে, এখন দেখা যায় ফুল ফুটছে, আমরা করতেছি স্প্রে করছি, কিচ্ছু হবে না, তাহলে কিন্তু আপনার ওই ফিমেল ফ্লাওয়ার গুলো পড়ে যাবে। সো আবার যখন গুটি বেঁধে যাবে তারপর আপনি আবার স্প্রে করেন, কোনো অসুবিধা নাই। সো এই অবস্থায় কোনোভাবে স্প্রে করা যাবে না। আমি বারবারই বলি যে কৃষি প্রযুক্তি একটা হাত বই আছে, যেটা অনলাইনে ফ্রি, আপনি মোবাইলে ডাউনলোড করে রাখলে এইটার ভিতরে সমস্ত আমি যে কথাগুলো বলছি এগুলো সবগুলো রাইট আপ আছে। সো আপনারা সেখান থেকে আপনি স্টাডি যদি করেন, অফশোরে একটু পড়বেন, দেখবেন সময়টাও ভালো কাটবে আর অনেক কিছু জানতে পারবেন। ওই বইটা এমন একটা বই যেটার ভিতরে প্রচুর পরিমাণে ইনফরমেশন আছে। আপনারা যারা গাজীপুরে যান, BARI যান, ওখান থেকেও এটা কালেকশন করতে পারবেন, হার্ড বইটা। আমি এখন সহজ কথা বলি। আমরা বলেছিলাম চুন দিলে গাছের মাটির পিএইচ বাড়ে, তাহলে চুন আমাদের মাঝে মাঝে দিতে হবে। এজন্য বলছি চুন যদি ব্যবহার করি, বর্ধ মিক্সচার যদি ব্যবহার করি, বর্ধ মিক্সচার কে কে নাম শুনেছেন আগে? ও সবাই শুনেছেন, হ্যাঁ। সো বর্ধ মিক্সচার যদি আমরা তৈরি করি, মাঝে মাঝে স্প্রে করি, খেলার ছলে স্প্রে করি, তাহলে দেখবেন আপনার গাছের চেহারা অনেক সুন্দর থাকবে, সবগুলো গাছ হয়ে যাবে শাহরুখ খানের মতো। তো বর্ধ মিক্সচার কিভাবে তৈরি করে একটা গ্ল্যান্স আমরা দেখি। চুন লাগবে, আর লাগবে হচ্ছে তুতে লাগবে। চুন আর তুতে, চুনটাকে আমরা গুঁড়ো করে নিলাম। চুন লাগবে 100 গ্রাম চুন, 100 গ্রাম তুতে, 100 গ্রাম চুন, 100 গ্রাম তুতে, দুটাকে আলাদা আলাদা ভাবে আমরা গুলিয়ে নিতে হবে, কারণ চুনটা তাড়াতাড়ি গুলে যায়, তুতেটা একটু দেরিতে গুলে, তাহলে আলাদা আলাদা ভাবে গুলিয়ে নিতে হবে। তাহলে 100 গ্রাম 1 লিটার পানিতে গুলিয়ে নিলাম, 100 গ্রাম তুতে 1 লিটার পানিতে গুলিয়ে নিলাম। বাকি 8 লিটার পানিতে আমরা যদি দুটা মিশিয়ে ফেলি তাহলে বর্ধ মিক্সচার হয়ে গেল। আপনি তাহলে কতক্ষণ সময় লাগলো আপনার? আপনি সন্ধ্যার সময় চুনগুলি গুলিয়ে রাখলেন, তুতেটাও সন্ধ্যার সময় গুলিয়ে রাখলেন, সকালবেলা দুইটা মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। অথবা সকালবেলা গুলালেন, বিকালবেলা আপনি স্প্রে করে দিলেন, মাগরিব নামাজে আগে আগে স্প্রে করে দেন, অনেক কাজ হবে। তাহলে 100 গ্রাম চুন, 100 গ্রাম তুতে যদি 5 লিটার পানিতে মিশাই নেই তাহলেও চলবে। মানে টোটাল 10 লিটার পানিতে আমরা 100 গ্রাম চুন, 100 গ্রাম তুতে আলাদা আলাদাভাবে গুলিয়ে নিতে হবে, মিশিয়েই 3-4 ঘন্টার ভিতরেই ব্যবহার করে ফেলতে হবে। ঠিক আছে? এখন আমি বলি, আমাদের যে কৃষক আছে, আমি এই ট্রেনিংটা এরকম একটা লেকচার দিচ্ছিলাম রংপুরে, সাথে সাথে কৃষক বলল যে আপনি তো তত্ত্ব দিলেন হচ্ছে 10 লিটার পানি,
আমি বললাম হ্যাঁ 10 লিটার পানি। আমি যে স্প্রেয়ারটা ব্যবহার করি, ন্যাপস্যাক স্প্রেয়ার, এটা 16 লিটার। আরে বিপদে পড়ে গেলাম, এর জন্য আমি ক্যালকুলেশন করে রাখছি। 16 লিটার যদি হয়, কৃষক ভাইদের জন্য বলছি, 16 লিটার হলে 8 লিটার পানি, 8 লিটার পানির ভিতরে 160 গ্রাম, কিন্তু 160 গ্রাম এখানে চুবিয়ে নিলাম, 100 গ্রাম চুবিয়ে নিলাম, 160 গ্রাম চুবিয়ে নিলাম, নিয়ে দুইটা মিশিয়ে এটার ভিতরে ঢুকিয়ে নিলাম, নাড়া দিয়ে আমি গাছে, বেগুন গাছে বলেন, শিম গাছে বলেন, যে কোনো গাছে আমরা পিএইচটাকে বাড়াবে, তাহলে নিউট্রিয়েন্ট সব অ্যাভেলেবল হবে। 2 নাম্বার হচ্ছে তুতে হচ্ছে ফাঙ্গিসাইড, আপনার গাছে কোনো ফাঙ্গাস গ্রো করবে না। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে পিএইচকে আমরা ভালো করছি, আরেকটা হচ্ছে কোনো রোগ বালাই হবে না। রোগ বালাই না হলে তো আমাদের ফসল খুব ভালো হবে। সো আমরা যদি ছাদ বাগানে এইরকম বছরে 2 বারও যদি স্প্রে করি, তাহলে আপনার ফসল কিন্তু অনেক সুন্দর হবে, আপনি এনজয় করতে পারবেন। সো আপনারা সবাই বর্ধ মিক্সচার ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আপনার বেকিং সোডা, খাবার সোডা যেটা আছে, বেকিং সোডা ঘরে থাকে সবসময়, তাই না? সোডা কিন্তু একই রকম কাজ করে, খুব ভালো কাজ করে, রোগবালাই প্রতিরোধ করে, খুব ভালো কাজ করে। সেরকম 20 গ্রাম বেকিং সোডা নিলাম, খাবার সোডা নিলাম, আর 10 ml একটু সাবান, লিকুইড সাবান, আমরা যে প্লেট ওয়াশ করি সেটা দিয়ে 16 লিটার পানিতে যদি এটা মিশিয়ে আমরা যদি 16 লিটার পানিতে এটাকে রেশিও করে আপনি কমিয়ে নিয়ে আসবেন, পানিতে মিশিয়ে আপনি কিন্তু ওই 16 লিটারের কন্টেনারে করে আপনি কিন্তু স্প্রে করতে পারেন গাছে। তাহলে ছাদের জন্য 1 চামচ, 2 লিটারের স্প্রেয়ার না আমাদের, ওইটার ভিতরে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর আধা চামচ লিকুইড সাবান, এই সাবানটা দিয়ে দিলাম, দিয়ে মাঝে মাঝে স্প্রে করবেন গাছের। পুরাই শাহরুখ খান গাছ, আমি একটা নায়কের নাম জানি, আর অন্য কিছু জানি না। তো যাই হোক, গাছ খুব ভালো হবে, মাটিও ভালো থাকবে, সুন্দর থাকবে। আমি কিছুক্ষণ পরে এখনই শেষ করব, কিছুক্ষণ পরে আপনার প্রশ্ন নিব, ঠিক আছে? যেহেতু আমার সাথে বাইরে থেকে অনেকেই লাইভে দেখছেন, সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবে। ঘরে পেঁয়াজ থাকে, পেঁয়াজ কিন্তু স্টিমুলাইজার। পেঁয়াজ দেখবেন, পেঁয়াজ খেলে আমরাও কিন্তু শীত কম লাগে, তাই না? গাছে খুব গ্রোথ ভালো করে। পেঁয়াজ না ছিলে, আমি আবারও বলছি, পেঁয়াজ না ছিলে টুকরো করে কেটে, কতটুকু টুকরো করে, যত খুশি টুকরো করেন, টুকরো করে একটা পাত্রে নিয়ে যদি সিদ্ধ করেন, সামান্য একটু পানি, ধরেন 1 লিটার পানিতে দিয়ে সিদ্ধ করলে পানিটার ভিতরে সমস্ত নিউট্রিয়েন্ট গুলো, পাতায় যে স্কেলটাতে যে নিউট্রিয়েন্ট আছে সেটা, ভিতরে যে নিউট্রিয়েন্ট আছে সেটা, সালফার আছে প্রচুর পরিমাণে, সেগুলো সবগুলো পানিতে চলে আসবে। তারপর ছেঁকে নিবেন, এটা ফেলে দিবেন, ছেঁকে নিয়ে আপনি যদি মনে করেন সেটার সাথে সম পরিমাণ পানি মিশিয়ে স্প্রে করবেন, দেখবেন গাছের চেহারা শাহরুখ খান ছাড়া কোন নায়ক আছে নাকি? আমির খানের মতো হবে, আমির খানের মতো হয়ে যাবে। যাক, আমি এতটুকুই জানি, আমার ডেপথ অফ নলেজ খুব কম। কতগুলো লাভ হবে যদি আমি স্প্রে করি? 1 নাম্বার হচ্ছে মাটিতে পুষ্টি পাবে, 2 নাম্বার হচ্ছে পোকামাকড় প্রতিরোধী, পোকামাকড় দেখবেন আসবে না, রোগও প্রতিরোধ করবে, বেশি ফলন হবে, ফিমেল ফ্লাওয়ার বাড়বে। এটা একদম প্রাকৃতিক। আপনার ঘরে রান্না করার ফাঁকে ফাঁকে আস্তে করে একটা পেঁয়াজ কেটে, পেঁয়াজ যখন সস্তা থাকে, দাম যখন থাকে তখন দরকার নেই, সস্তা যখন থাকে তখন একটা কেটে আপনি ইচ্ছা করলে আপনি এটা বানিয়ে নিতে পারেন। ক্লিবিওর গল্প অনেক বলেছি আমি। ক্লিবিও এরকম স্টেবিল, আপনার রোগ, ইল, ফলন সবকিছু বাড়িয়ে দেয়, সেটা আমরা ব্যবহার করতে পারেন। এবং এটা কিন্তু ব্যাকটেরিয়া নাশক, ব্যাকটেরিয়াকেও দ্রুত ভালো করে ফেলে। এখন ক্লিবিওর কিছু অ্যাডভান্টেজ আমি বলি। একটা হচ্ছে মাটির গুণাগুণ ভালো করে, গাছের গ্রোথ বাড়িয়ে দেয়, তারপর হচ্ছে পুষ্টিমান বাড়িয়ে দেয়, পুষ্টিমান এবং টেস্ট বাড়িয়ে দেয়। যেমন হচ্ছে স্ট্রবেরি, মিষ্টতা বেড়ে যায়, শসার মিষ্টতা, বাংলাদেশের শসা আর জাপানের শসার ভিতরে পার্থক্য আছে।
জাপানের শসা আপনি থামতে পারবেন না, খেতেই থাকবেন। কিসের ভাত খাবেন? শুধু সালাদই খাবেন। এর জন্য জাপানিজরা কিন্তু অনেক বছর বাঁচে এবং সুন্দর স্কিন তাদের। তো ওই শসাগুলো নাম দিয়েছে ওরা 6 ইঞ্চেস কিউকাম্বার, 6 ইঞ্চি কিউকাম্বার। 7 ইঞ্চি হলে এটা বাজারে বিক্রি হবে না। তাই ওই গ্রিট লম্বা সবকিছুই কিন্তু সমান থাকে। তো ওগুলো ঘাসের মতো খাওয়া যায়, এত মজা। আর হচ্ছে টমেটো, ইল বেড়ে যাবে। টমেটো না, সব ফসলের ইল বেড়ে যাবে। সবকিছু এটা খুবই উপকারী, ব্যবহার করতে পারেন। পাতা কুকড়ে যায়। আমার কাছে প্রচুর টেলিফোন আসে যে গাছে পাতা কুকড়ে যাচ্ছে। এখন বেশি টেলিফোন আসতেছে, কার কার গাছে পাতা কুকড়ে যাচ্ছে। বিশেষ করে টমেটো মরিচ পাতাগুলো কুকড়ে যাচ্ছে। এই কুকড়ে যাওয়ার প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেকগুলো কারণে কিন্তু পাতা কুকড়ে যায়। আমরা যদি প্রথমেই যদি এমনিই বলি যে ভাইরাসের জন্য পাতা কুকড়ায়, ভাইরাসের জন্য পাতা কুকড়াইছে, এটা কেমনে বুঝবেন ভাইরাস হয়েছে? কিছুক্ষণ আগে কিন্তু বলেছি, 1 নাম্বার, কোথাও না কোথাও ছোপ 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 একটু দাগ থাকবে, হলুদ হয়ে যাবে। গাছটা একটু ডোয়ার্ফ হয়ে যাবে, ছোট থাকবে, অন্য গাছের তুলনায় ছোট থাকবে। গাছের পাতাটাকে যদি ভাঁজ করেন তাহলে খুব খসখসে মনে হবে এবং শব্দ করে ভেঙে যাবে। আর পাতাটা কুকড়াবে কোন দিকে? নৌকার মতো উপরের দিকে কুকড়াবে। তাহলে ভাইরাস হলে কোন দিকে পাতা কুকড়াবে? উপরের দিকে। আরো কিছু হলেও কিন্তু পাতা উপরের দিকে কুকড়ায়, পরে বলছি। তাহলে দেখেন এই টমেটোটার পাতা কুকড়িয়েছে কোথায়? উপরের দিকে। দেখেন একটু উপরের দিকে ভাঁজ হয়ে আছে, তাই না? তাহলে এটা ভাইরাস। ভাইরাস যদি হয় তাহলে এই গাছটাকে তুলে মাটির নিচে দিয়ে দিতে হবে। কেন? ওইটার সাথে এত খারাপ ব্যবহার কেন করব? কারণ হচ্ছে এই গাছটাতে ফলন খুব ভালো হবে না। ভাইরাস হলে ফলন ভালো হয় না। বাট এই ভাইরাস গাছটা যদি থাকে, পোকা এটাতে একবার খেয়ে আবার যখন সুস্থ গাছে যাবে, সুস্থ গাছে ট্রান্সমিট করবে। প্রমাণ কি? করোনা ডেঙ্গু হলে কি করে? মশারির নিচে, যার হয়েছে তাকে মশারির নিচে ঢুকায়, তাই না? আমাকে ঢুকায়নি, যার হয়েছে তাকে ঢুকায়। দেখেন কি অবস্থা। করোনা তো আমাদের অনেক কিছু সচেতন করেছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি করোনার কথা। যাই হোক, ভাইরাস হচ্ছে দেখা যায় না, পাতাগুলি শক্ত হয়ে যাবে এবং এটা তুলে ফেলে দেয়া উত্তম, না হলে অন্য গাছে হতে পারে। এই গাছ থেকে বীজ নিবেন না, ভাইরাস গাছ থেকে কখনো বীজ নিবেন না। এবং ফলনগুলো, যে টমেটো হয়েছে, শশা হয়েছে, দেখবেন খসখস করবে, মানে খাইতে ভাল লাগে না, এরকম হবে। এইরকম পাতা কুকড়ায়, এটা তো উপরে দিয়ে কুকড়িয়েছে। এবার উল্টা যদি কুকড়ায়, জাহিদ আপার মতো, যে আপার মতন, আপার গাছের মতো নিচের দিকে কুকড়াইছে, তাহলে বুঝতে হবে এটা মাইস, থ্রিপস, এগুলো হোয়াইট ফ্লাই, এগুলো কারণে হয়েছে। মানে হচ্ছে পাতার নিচে বসে রস খেয়ে 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 এটাকে নিচের দিকে কুকড়িয়ে দিয়েছে। এটা যে ভাইরাসটা কেমন করে বুঝলাম? ভাইরাসটা কারণ হচ্ছে পাতাটা ভাঙলে শব্দ করে না, পাতাটা খসখস বা শক্ত হয় নাই। তাহলে আমরা বুঝতে পারছি শক্ত, এবং যদি শক্ত, খসখসে এবং ছোপ ছোপ দাগ পড়ে তাহলে ভাইরাস, নাহলে এটা ভাইরাস না। ঠিক আছে? তাহলে মাইস যদি হয়, দেখবেন মরিচ গাছে খুব বেশি হয়, ক্যাপসিকামে খুব বেশি হয়, লিচু গাছে খুব বেশি হয়। সবগুলো মাথা এমন করে আছে, নিচে কিন্তু পোকা কোনো এক সময় জুস খেয়েছে, যার জন্য এটা হয়েছে। তাহলে পোকা কন্ট্রোল করলেই এটা কিন্তু ভালো হয়ে যাবে, কিন্তু ভাইরাস কিন্তু ভালো হবে না। গাছটাকে তুলে ফেলে দিতে বলেছি, বারবারই তুলে ফেলে দিতে বলেছি। তাহলে এটা, তাহলে একটা হচ্ছে উপরের দিকে, একটা নিচের দিকে, বিপদে আছি আমরা। আবার যদি একটা গাছের উপরের দিকে কিন্তু পাতাটা শক্ত হয় নাই, ছোপ ছোপ দাগ পড়ে নাই, এটা আবার কি লক্ষণ? এটা হচ্ছে নেমাটোড। মাটির ভিতরে কৃমির মতো থাকে, সেগুলো যখন জুস খেতে থাকে তখন এটা গাছগুলো আস্তে করে পাতাগুলো উপরের দিকে কুকড়ে যায়, কিন্তু পাতাটা শক্ত হয় না, ছোপ ছোপ দাগ পড়ে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন পার্থক্য? তিনটা পার্থক্য যদি বুঝতে পারেন, তাহলে ভাইরাস হলে সবসময় বুঝবেন শক্ত হয়ে গিয়েছে, গাছটা ডোয়ার্ফ হয়ে গিয়েছে, সেই রকম হয়ে গিয়েছে। আমি যদি দেখাই, দেখেন এখানে মরিচ গাছগুলো কত সুন্দর, মাঝে দেখেন 3টা গাছ শক্ত হয়ে গিয়েছে,
দেখেন উপরের দিকে কুকড়ে গিয়েছে, তাহলে এটা বুঝতে পারছি কি এটা হয়েছে, কি হয়েছে, ভাইরাস হয়েছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এতটুকুই ডিজিজ সম্বন্ধে আজকে বললাম। তারপরে দেখি, আমরা বারবারই বলছি সাস্টেনেবিলিটি অফ এগ্রিকালচার। আমরা বলছি যে মাটিতে জৈব পদার্থ বাড়াতে হবে। মেরি আপনাকে বসতে জায়গা দাও না একটা কোথাও, চেয়ারটা একটু এখানে এনে দাও না। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি অর্গানিক ম্যাটার বাড়াতে চাই তাহলে বিভিন্ন টেকনিক কিন্তু আমরা হাতে নিতে পারি। সেটা টেকনিকটা হচ্ছে একটা বোকাশি। বোকাশি কিছুই না, জাপানিজ ওয়ার্ড দিকে একটু ভয় ভয় লাগছে। বোকাশি হচ্ছে আপনারা সবসময়ই বোকাশি কিন্তু ব্যবহার করছেন। ওই যে ছাদে যে ময়লা আবর্জনাগুলো হয়, পাতা লতা পাতা কেটে সবগুলো একটা ড্রামের ভিতরে পচিয়ে মাটিতে ব্যবহার করার নাম হচ্ছে বোকাশি। বোকাশি একটা জাপানিজ একটা তত্ত্ব দিয়েছে যে এটার ভিতরে গোবর ব্যবহার করা যেতে পারে, হাউস ওয়াস্ট যেটা আমরা সবজি কাটার অংশগুলো দিতে পারি, তারপরে একটু মাটি দিতে হবে, তারপর হচ্ছে চারকোল দেওয়া যেতে পারে, রাইস ব্রান দেওয়া যেতে পারে, একটু চুন দেওয়া যেতে পারে, ইস্ট দেওয়া যেতে পারে, মোলাসেস দেওয়া যেতে পারে। আর পানি দিয়ে যখন একটু ভিজিয়ে রাখি গায়ে গায়ে পানি দিয়ে, তখনই যে পচনটা তৈরি হয় এবং যেটা থেকে জুসটা বের হয়, এটাও কিন্তু গাছে ব্যবহার করা যায়। সবকিছু মিলিয়ে বোকাশি একটা মডার্ন টেকনোলজি। আর আমি আপনাদেরকে বলবো যে এটা হচ্ছে যারা মাঠের কৃষক আছেন তাদের জন্য খুব ভালো, যাদের ফার্ম আছে তাদের জন্য এটা খুব ভালো। একটা আমাদের শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি গবেষণায় আমরা তৈরি করেছি। গবেষণার টোটালটাই এসে আমরা দেশের বাইরে শিখেছি, দেশে এসে আমরা এটা প্র্যাকটিস করছি। সারা পৃথিবীতে এখন চেষ্টা করছে প্রোবায়োটিক, ওই যে মাইক্রোবস, বেনিফিশিয়াল মাইক্রোবসগুলো, এগুলো তৈরি করার জন্য, এটা দিয়ে সার ব্যবহার করার জন্য চেষ্টা করা হচ্ছে। সেটাই আমি কোরিয়াতে গিয়ে শিখে আসছি, তারপর হচ্ছে ফিলিপিনে একই কাজ শিখেছি, এবং ইন্ডিয়াতে গিয়ে দেখে আসছি যে তারাও কিন্তু এই প্রোবায়োটিক লিকুইড ম্যানিউর বিভিন্ন নামে তারা ব্যবহার করে। তো আমরা কৃষকদের জন্য সহজ হবে, কৃষকদের জন্য ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, এরকম ভাবে চিন্তা করে আমরা এটাকে বলেছি এই স্ট্রাকচার যদি করেন তাহলে এটা ভালো হবে। যেমন একটা ফার্মে একটা ড্রাম থাকি, একটু স্যারকে বসতে দেন কোথাও, একটু জায়গায় একটু চেপে বসলেই হবে। প্রোবায়োটিক লিকুইড ম্যানিউর, এটা যারা কৃষক ভাইয়েরা দেখছেন তাদের জন্য সহজ, এবং আপনি আজকে থেকে স্টার্ট করতে পারেন, এবং আপনার নিউট্রিয়েন্ট ব্যবহার কিন্তু অনেকাংশে কমে যাবে। সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। প্রথমত হচ্ছে আমরা বলি গোবর, তাজা গোবর। আচ্ছা, আমরা কম্পোস্ট তৈরি করার জন্য কিন্তু কতদিন পচায় রাখতে হয়, এটা কিন্তু তাজা গোবর। তাজা গোবর যদি ব্যবহার করতে পারি তাহলে দ্রুত কিন্তু আমি এটা সার বানিয়ে ফেলতে পারছি। তাজা গোবর, সম পরিমাণ ইউরিন, দেশি গরুর ইউরিন, কিছু মোলাসেস, চিটাগুড়, কিছু বেসন হচ্ছে ওই মাইক্রোবস গুলো খায়, বেসন, আর একটু ভার্জিন সয়েল। ভার্জিন সয়েলটা হচ্ছে সয়েল থেকে মাইক্রোবস গুলো, বেনিফিশিয়াল মাইক্রোবস গুলো আমি এটার ভিতরে নিয়ে আসলাম। ভার্জিন সয়েল আর 100 লিটার, এটা যেহেতু 100 গ্রামে 100 লিটার ওয়াটার দিয়ে দিলাম। এরকম একটা ড্রাম কিনে নিতে হবে। তার মাঝে আমরা গোবর দিব, ইউরিন দিব, মোলাসেস দিব, বেসন দিব, একটু ভার্জিন সয়েল দিব, আর 100 লিটার এখানে ভর্তি করে পানি দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে রাখবো। 7 দিনের মধ্যে একটা ফার্টিলাইজার তৈরি হবে। যেই ফার্টিলাইজারটা যদি আপনি জমিতে ব্যবহার করেন তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া আপনি ফসল উৎপাদন করতে পারবেন। তো এটার অনেকগুলো নিউট্রিয়েন্টের ব্যবহার আছে, বাট ফসলের মাইক্রোবস খাবার তৈরি করছে, বাট আমরা এখানে ইউরিন ব্যবহার করছি দেখে এই গাছে পোকা খেতে আসে না। খুবই মজার। তাহলে পোকাও কন্ট্রোল হচ্ছে, নিউট্রিয়েন্টও বাড়ছে, মাটির স্বাস্থ্য ভালো হচ্ছে, সবকিছু মিলিয়ে এটা কিন্তু অনেক উপকারী একটা আমাদের জন্য একটা টেকনিক হতে পারে। কৃষক ভাইরা যদি এটা ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে আপনার রাসায়নিক সার, সিনথেটিক ফার্টিলাইজার ব্যবহার করার প্রবণতা অনেকাংশে কমিয়ে ফেলতে পারবেন, কিন্তু ইল্ড হয়ে যাবে বেশি।
ইল্ড হবে বেশি, পোকার জন্য ইনভেস্টমেন্ট খুব কম হবে, সবকিছু মিলিয়ে এটা খুবই বেনিফিট আপনাকে দিবে। তো এটা ব্যবহার করতে পারেন। মাটির উর্বরতা বাড়াবে, পুষ্টি সরবরাহ করবে, গঠন ভালো করবে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ করবে, জৈব, আমি বলেছিলাম যে মাইক্রোবস গুলো ওই যে 45% মাটির ভিতরে মিনারেলস আছে সেগুলোকে ভেঙে গাছের জন্য নিউট্রিয়েন্ট বানিয়ে দিবে, সেটাও কিন্তু তৈরি করবে। পরিবেশ বান্ধব, এটা সার এবং কীটনাশক ব্যবহার করলে যে পরিবেশের ক্ষতি হয় সেগুলো অনেকাংশে ক্ষতি কমিয়ে দিবে। এর জন্য এটা হচ্ছে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং এর একটা কম্পোনেন্ট। আমি বারবারই চিৎকার করছি, বাংলাদেশে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং যদি করে আমাদের কৃষির প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, উৎপাদনশীলতা বেড়ে যাবে, কৃষক ইনপুট কস্ট কমে যাবে, তাহলে আর 1 টাকা কেজি করে ফুলকপি বিক্রি করতে হবে না। আগামীতে এগ্রিকালচারকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনাদের যারা মাথা আছে তারা একটু প্ল্যান করেন কিভাবে আমাদের এগ্রিকালচার মার্কেটিংটা করা যায়। মার্কেটিং যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কৃষক ভাইয়েরা বেঁচে যাবে। আমি মনে করি যারা শুনছেন অথবা যারা এখানে আছেন তারা যদি একটু উদ্যোগী হয়ে এগ্রিকালচার যে প্রোডাকশনগুলো হচ্ছে আমরা প্রোডাকশন করতে পারছি, বাট মার্কেটিংয়ে আমরা কিন্তু পুয়ার। আপনি প্রশ্ন করতে পারেন যে কৃষক কেন মার্কেটিংয়ে খারাপ? কৃষক উৎপাদন করবে, আমি আবার বলছি কৃষক উৎপাদন করবে, মার্কেটিং হচ্ছে আপনাদের দায়িত্ব। কৃষক যদি মার্কেটিংয়ে চিন্তা করে তাহলে কিন্তু উৎপাদন ব্যাঘাত ঘটবে। সো মার্কেটিংয়ে কৃষককে মার্কেটিংয়ে আনার দরকার নাই, মার্কেটিংয়ের ব্যবস্থা সরকার করে দিবে। ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এই মার্কেটিংয়ে যদি একটু উদ্যোগী হয়ে এই ফসলগুলো যেখানে 1 টাকা করে কেজি বিক্রি করতে হচ্ছে তাদেরকে যদি আমরা সাহায্য করতে পারতাম, এই কৃষক কখনই ভ্যান চালানো অথবা কি বলে এটাকে অটো চালানো অথবা চায়ের স্টল দেওয়ার চিন্তা ভাবনা করতো না। কারণ হচ্ছে জাপানের সবচেয়ে বড় লোক মানুষগুলো হচ্ছে কৃষক, সবার মার্সিডিজ গাড়ি আছে। আমি কৃষকের মার্সিডিজ গাড়িতে চড়ে অনেক দিন অনেক জায়গায় কৃষি বাজার দেখতে গিয়েছি। সো আপাকে জন্য প্রশ্ন করতে চেয়েছিলেন, এখন হচ্ছে প্রশ্নের সময়। কারো কাছে যদি কোনো প্রশ্ন থাকে, জি ভাই একটু দাঁড়িয়ে লাউডলি বলতে হবে, কারণ আমি এটা ব্যবহার করছি আপনি ব্যবহার করছেন না। দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল প্রশ্ন। মাটিতে দেওয়ার সাথে সাথেই মাটির ভিতরে শত শত মাইক্রোব আছে যেগুলো এই ভাইরাসটাকে নিউট্রিলাইজ করে পচনের মাধ্যমে, এটা 1 সপ্তাহ পরেই দেখবেন এখানে কোনো রকমের ভাইরাস বেঁচে থাকবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার ফিউজারিয়াম। বাংলাদেশের সমস্ত ফসল ক্ষেতগুলো ফিউজারিয়ামে ভর্তি। ফিউজারিয়াম 2 রকমের মারা যায়, একটা হচ্ছে সোলারাইজেশন। সোলারাইজেশন হচ্ছে যেসব জমিগুলো চাষ করে, দেখবেন কৃষকরা কিন্তু এটা করে, আমরা টবে কিন্তু এটা করতে পারি, মাটিগুলোকে একটু রোদে শুকিয়ে নেয়া। মাটিকে যখন চাষ দেয় দেখবেন কৃষক কিন্তু কিছুদিন রেখে দেয়, আমরা মনে করি শুধুমাত্র পোকাগুলোকে পাখি খাওয়ার জন্য রেখে দিচ্ছে, তা কিন্তু না। আমাদের অন্য দেশে করে কি ফিউমিগেশন করে, মাটির ভিতরে ফিউমিগেশন করে কেমিক্যাল ফিউমিগেশন দিয়ে, বাট আমাদের তো সেই ফেসিলিটিস নাই। আমরা যদি চাষ দিয়ে একটু উল্টাপাল্টা করে রেখে দিই, আবার ক্রস চাষ দিয়ে যদি উল্টাপাল্টা করে রেখে দিই তাহলে মরে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, এখন যদি ফসলের ক্ষেত্রে যেমন হচ্ছে চা বাগান, আমাকে কিছুদিন আগে নিয়ে গিয়েছিল চা বাগানে, একটা প্যাচ আকারে বলতে এই জায়গায় কিছু কিছু ফিউজারিয়াম আক্রমণ করেছে, ওই জায়গায় কিছু ফিউজারিয়াম আক্রমণ করেছে, ওই জায়গায় কিছু ফিউজারিয়াম আক্রমণ করেছে। ফিউজারিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে প্যাচ আকারে হবে। আমি টি গার্ডেনে গিয়ে দেখলাম যে বাগান মারা যাচ্ছে। ফিউজারিয়াম ট্রাইকোডার্মা চিনেন? ট্রাইকোডার্মা ফিউজারিয়ামকে মেরে ফেলে। আমি কিন্তু একবার সোলারাইজেশনের কথা বলছি, কিন্তু এখন টমেটো গাছ ফিউজারিয়াম ধরতেছে, কলা গাছ ফিউজারিয়াম ধরতেছে। আপনি ট্রাইকোডার্মা দিবেন অথবা ক্লিবায়ো দিবেন, শতভাগ বেনিফিশিয়াল মাইক্রোবস দিয়ে ফিউজারিয়ামকে মেরে ফেলা যায়। এবং আমি একটা গবেষণা করেছি, আমার একটা স্টুডেন্ট ছিল রাকিবুজ্জামান মনি, অনেকে যারা আগে থেকে আসতেন তারা দেখেছেন। আমার একটা টমেটো গাছ, তখন আমরা চারা উৎপাদন
সিড বানানোর জন্য, টমেটো গাছের জন্য যেহেতু ভ্যারাইটি ডেভেলপ করছি, কয়েকটা গাছ মাত্র তাকে বাঁচাতেই হবে। হঠাৎ করে দেখি সকালবেলা ফুল আসছে, সকালবেলা গিয়ে দেখি গাছটা নিয়ে তীয়ে পড়েছে। আমি বুঝলাম যে এটা ফিউজারিয়াম, কারণ দুইটা গাছে একসাথে ধরেছে, নাহলে একটাতে ধরতো অন্য রোগ হলে। কারণ গাছ কিন্তু কথা বলে, গাছ কিন্তু মেসেজ দেয় যে আমাকে ফিউজারিয়াম ধরেছে, তোমাকে ধরবে, তো তুমি তাড়াতাড়ি রেস্কিউ করার জন্য চেষ্টা করো, কাউকে হেল্প চাও, এটা কিন্তু গাছ মেসেজ দেয়। যখন এটা দেখলাম তখন মনি গাছে বললাম যে আমার মাত্র আছে 6টা গাছ, 6টা গাছে আমার সিড রাখতে হবে অনেকগুলো, একটা গাছ মারা গেল। মনি বলল, স্যার কি যে করি, গাছটা কি তুই মাটি সহ তুলে ফেলবো কিনা, তুলে টবে লাগাবো? আমি এটাকে বাঁচানো যাবে না। তখন মনিকে আমি বললাম যে একটা সিরিজ নিয়ে আসো, একটা সিরিজ এনে আমরা ক্লিবায়োকে ডাইরেক্ট, আমরা নর্মালি 4 ml পার লিটার আমরা ব্যবহার করি, আমরা ক্লিবায়োকে ডাইরেক্ট পুরোটা গাছের গোড়ায় আমরা এইভাবে গাছের গোড়াটাতে একদম গাছের স্টেমটা এবং নিচে রুটটা যেন ভিজে, এইভাবে আমরা স্প্রে করে দিলাম, ইনজেক্ট করে দিলাম। মজার ব্যাপার হচ্ছে এরপরের দিন সকালবেলা এসে দেখি গাছটা তাজা, একদিনে ফিউজারিয়ামকে মেরে ফেলেছে, শুধুমাত্র ক্লিবায়ো যে 3টা ব্যাকটেরিয়া আছে সেগুলো দিয়ে মেরে ফেললো। তো এইরকম ভাবে অনেকগুলো টেকনিক আছে, সে মারার বুদ্ধি আছে। জি, একটা ক্রপস আমাদের লাইট কেন লাগবে? প্রথমত হচ্ছে লাইট না হলে ফুল ফুটবে না। পালং শাক হয় এইরকম ঘরেও হবে, কিন্তু লাইট যখন দরকার লাগে, যখন ফুল হবে, টমেটো গাছ, বেগুন গাছ অথবা ধান, সবগুলো ফুল উৎপাদন হয়, সেগুলোর জন্য মিনিমাম 8 ঘন্টা দেখবেন সূর্যের আলো ঘুরে ফিরে পায় সে। কিছু কিছু ক্রপস আছে 4 ঘন্টায় যথেষ্ট। আপনার সোলার লাইট, সানলাইট, এইটা যদি আপনি 4 ঘন্টা পায়, গোলাপ ফুল ফুটবে। 4 ঘন্টা পাইলে এইরকম কিছু কিছু জিনিস আছে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। এর জন্য দেখা যায় যে আমাদের, জি, ও ফিউজারিয়াম তো আপনি শুধুমাত্র সারা দিন, দিনের সময় একটা দিন আপনি মাটিকে শুকিয়ে রাখবেন, তাইলে যথেষ্ট। একটু নাড়া দিতে হবে, নাড়া দিয়ে। আর যদি কমন জমির কাছে হয় তাহলে 2 দিন ফেলে রাখেন, চাষ দিয়ে 2 দিন ফেলে রাখেন, তখন পানি দেওয়া যাবে না, এটাকে ড্রাই করে ফেলতে হবে, ড্রাই করলে ফিউজারিয়াম মারা যাবে। জি স্যার, আচ্ছা, হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেশি গরু না বিদেশি গরু? দেশি এবং বিদেশি গরুর ভিতরে পার্থক্য কি? পার্থক্য হলো দেশি গরুর ইউরিনে কয়েক শত গুণ বেশি মাইক্রোবস থাকে। বিদেশি গরুর ইউরিনে মাইক্রোবস কম হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদের ফিড হ্যাবিট। তারা কিন্তু তাদের বাজার থেকে কিনে খায়, আমাদেরটা হচ্ছে লোকাল খাবারগুলো খায়, তার জন্য ইউরিনে মাইক্রোবস বেশি থাকে, এতটুকুই পার্থক্য। আমরা প্রেফার করছি দেশি গরুর ইউরিন লাগবে। গোবরটা গাভী 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 গাভী। জি ম্যাডাম, আচ্ছা, পেয়ারা গাছে তাজা বলতে 1-2 দিনের পুরনো হলে কোনো অসুবিধা নাই, শুকায় যাওয়ার আগে ব্যবহার করতে হবে। পেয়ারা গাছের কথা বলি, অনেকেই পেয়ারা গাছ আছে যে বড়ই হয়, কিন্তু এটা জাতের কিছু বৈশিষ্ট্য আছে। আর 2 নম্বর হচ্ছে কেমন করে ফুল আনবেন, এটা চিন্তা করি। আপনি ভালোভাবে কুপিয়ে দেন, কিছু শিকড় যেন কাটে, সব শিকড় না, এটাকে রুট প্রুনিং বলা হয়। কিছু শিকড় যেন কাটে, এরকম ভাবে আপনি নিড়ায় দেন, নিড়ায় প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন, এবং এই ভার্মি কম্পোস্টের সাথে এবং গাছের দুটো জায়গায় আপনি ফ্লোরা স্প্রে করে দেন, নাইট্রোবেনজিন ফ্লোরা স্প্রে করে দেন, তাহলে ফুল আসবে। এটা জাতের কারণে কম বেশি হতে পারে। জাহিদা আপা প্লিজ। একই 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 জিনিস, একই জিনিস, একই জিনিস। জি জি জি, হ্যাঁ, আচ্ছা, কোরবানি ঈদে অনেক পুরনো হয়ে গিয়েছে, এখন মাটির মতো একটা রং হয়েছে, আপনি মাটির সাথে ব্যবহার করতে পারবেন।
সরাসরি ব্যবহার করতে পারেন, 1 নম্বর। আর আনারের গাছে জাতের জন্য মেল ফিমেল কম আসে বেশি আসে। তো আনার গাছে একটা শর্ত আছে, আনার গাছ সবসময় প্রুনিং করতে হয়, যত বেশি ডাল কেটে দিবেন তত বেশি ফুল আসবে। এখন মেল ফিমেল কিভাবে চিনবেন? মেল ফিমেল হচ্ছে, মেলটা হচ্ছে একটু সোজা থাকবে, একটু আকারে ছোট হবে, আর ফিমেলটার নিচের পোষাটা একটু বাঁকা থাকবে কিন্তু লম্বা হবে। এই দেখেই বুঝতে হবে। আর ডাল কেটে দেন, ফিমেল সংখ্যা বেড়ে যাবে। জি ম্যাডাম। না, পরাগণের দরকার নেই, ডালিমের পরাগণ লাগবে না। কেঁচো আছে, এগুলো আপনার কি ছোট ছোট কলা গাছ বের হচ্ছে নিচে থেকে? না না, কলা গাছ বের হচ্ছে কিনা নিচের থেকে? শুধু বড় না হওয়ার পিছনে কারণ হচ্ছে একটা বাঞ্চি টপ, একটা ডিজিজ আছে বাঞ্চি টপ। গাছগুলো ডোয়ার থাকবে এবং তাদের যখন অনেক দিন যাবে তখন সাইড দিয়ে ছোট ছোট গাছ বের হবে, এটাকে বাঞ্চি টপ বলে। এই গাছটা আপনি তুলে ফেলে দেন, না হলে কিন্তু এটা তুলে ফেলে দিতে হবে। এটা ভাইরাস ডিজিজ, এই গাছটা আপনাকে তুলে ফেলে দিতে হবে। স্যার প্লিজ লাউডলি। সিনথেটিক ফার্টিলাইজারও মিক্সারে ফেলেন একবারে, 15 দিন পর পর দিতে বলছে। আসলে কম পরিমাণে, যেমন টিএসপি সারটা একটা ফসলের জন্য একবার দিলেই যথেষ্ট, কারণ এটা অনেক দিন পর রিলিজ হতে পারে। মিউটো পটাশ লাল সারটা, এটা অনেক দিন থাকে, তাহলে এই দুইটা সার একবারে গাছ লাগানোর সময় লাগাই দিলে হয়ে যায়। বাট ইউরিয়া সারটা 15-20 দিন পরে মাটিতে থাকে না, নাইট্রাস অক্সাইড হয়ে চলে যায়, যার ফলশ্রুতিতে হয়তো ওই নার্সারি ম্যান এটা বলছে যে 15 দিন পর পর সার দিতে হবে। শুধু অন্য সারগুলো দেওয়ার দরকার না, অন্য সারগুলো জমি তৈরি করার সময় দিলেই চলবে, টপ তৈরি করার সময় দিলেই চলবে। শুধু ইউরিয়া সারটা আপনি 2 বার বা 3 বার ইনস্টলমেন্টে আপনি ইউরিয়া সার সামান্য ব্যবহার করতে পারেন। ইমাম ভাই বলেন। সাথে একটা চারা রাখবেন, যে এটা কাটলে আরেকটা যেন হতে পারে, আর বাকিগুলো তুলে তুলে সবাইকে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কদবেল গাছ খুব হার্ডি একটা গাছ, সো খুব বেশি হার্ড না, নরম ডালপালা যেগুলো আছে সেগুলো শুধু কেটে দিবেন। কি হয়ে যাচ্ছে? ও, আম গাছের পাতা, এটা উত্তরটা দিয়ে নি। আম গাছের পাতা এইভাবে গাছে লেগে আছে, মাথাটা এমন এই পাশ থেকে পুড়ে পুড়ে আসতেছে। এইটার সিমটমটা হচ্ছে ডেফিসিয়েন্সি সিমটম অফ মিউটো পটাশ, পটাশের অভাবে। লাল সারটা আপনি গাছটা একটু নিড়িয়ে একটু ভার্মিকম্পোস্ট দিয়ে 1 চিমটি, যদি টবে থাকে 1 চামচ, ড্রামে 1 চামচ লাল সারটা মিশিয়ে দিয়ে দেন। বাকি পাতাগুলো আর এরকম হবে না, যে পাতাটা হয়েছে সেই পাতাটা আস্তে আস্তে পড়ে যাবে। হ্যাঁ, গাছে মুরগি ওয়েস্টটা একটু আগে প্রথম কিছুদিন একটা ড্রামে রেখে দিবেন, তারপরে 2 দিন পরে, কারণ মুরগির এটার ভিতরে প্রচন্ড গ্যাস হয়, যার জন্য এটা 2 দিন পরে ব্যবহার করতে পারবেন। অবশ্যই অবশ্যই, আমরা তো কম্পোস্ট বলতে ওইটাকেও বুঝাই। জি, আম গাছে স্প্রে করার জন্য ওই যে অল্টারনেরি একটা ডিজিজ দেখলাম, একটা পুড়ে পুড়ে যায়, এইটা না হওয়ার জন্য আমরা সাধারণত যে কোনো সিনথেটিক ফাঞ্জিসাইড ব্যবহার করি, যেমন হচ্ছে রিডোমিল গোল্ড, ডাইথেনাম 45, তারপর হচ্ছে ইন্ডোফিল M45, এরকম ফাঞ্জিসাইড। না, মনে থাকার দরকার নাই, আপনি
ফাঞ্জিসাইড ব্যবহার করবেন না। আপনি শুধুমাত্র বাসায় যে সোডা আছে, সোডার সাথে একটু পরিমাণ সাবান দিয়ে আপনি স্প্রে করবেন। ওই ফুল যখন হয়েছে তখন স্প্রে করবেন। আর যদি ক্লিবারে থাকে তাহলে ক্লিবারে স্প্রে করবেন, কিছুই করতে হবে না। পানির সাথে 4 ml পার লিটারে ব্যবহার করে স্প্রে করে দিবেন, হয়ে যাবে। জি 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 বৌদ্ধ মিক্সচার পুরো গাছে ব্যবহার করা যায়, কিন্তু ব্যবহার করার পরে আপনার মন খারাপ হবে যে একটু চুন চুন দাগ দাগ আছে, থাকুক না, অসুবিধা কোথায়। জি বলেন। জি একটু দাও। আপনার গাছে ফিউজারিয়াম হয়েছে, হয় ট্রাইকোডার্মা, না হলে হচ্ছে আপনি দিবেন। কিছুদিন পরে গাছটা মারা যাবে, কিন্তু কিছুদিন পরে গাছটা মারা যাবে। আর না হলে ক্লিবিও, ট্রাইকোডার্মা অথবা ক্লিবিও দিয়ে মাটিটাকে করে দিবেন, ভিজাই দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। ভাই জি এখানে জি দুটোই আলাদা ফাঙ্গাস, দুইটা কম্প্যাটেবল, একটার সাথে একটা যায়। আপনি ক্লিবায়ো দিলে ট্রাইকোডার্মা যে বৈশিষ্ট্য আছে ক্লিবায়োতে আছে, তাহলে ওইটা লাগবে না। ট্রাইকোডার্মা দিলে ওইটা লাগবে না, যে কোনো একটা দিবেন, না কোনো ক্ষতি হবে না। জি ম্যাডাম 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 এই জন্য সবসময় একটা জিনিস আছে কি, সবসময় দেখবেন দোয়া লাগে। আপনি যদি একটা পেরে আমার কাছে পাঠিয়ে দিতেন, আমি খেয়ে দোয়া করে দিতাম। কি স্যার? জি বলেন। সবাই একটু চুপ করি। কিসের? আমের? ওই যে দোয়া লাগবে। হ্যাঁ, আম না হলে জাম থাকলে জাম পাঠাই দিলেন। দোয়া লাগবে। জি স্যার। আপনি কখনোই মাটি দেখে বুঝতে পারবেন না পিএইচ কতটুকু আছে, তবে গাছের বিহেভিয়ার দিকে শিখতে পারবেন। আর না হলে আপনি একটা পিএইচ মিটার দিয়ে দেখে নিতে পারেন। 7 6 5 5 6 7 যদি থাকে পিএইচ, বেস্ট পিএইচ। 4 নিচে গেলে এটাতে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল হবে না। লিটমাস পেপার দিয়ে আপনি রং দেখে করতে পারেন। পিএইচ মিটার এখন 200 টাকা দাম, সব জায়গায় অনলাইনে পাওয়া যায়, ওই যে পুরনো টাকা পাওয়া যায়। দাঁড়ান, চুন মিশানো হচ্ছে, চুনটাকে গুঁড়ো করে নিতে হবে আগের রাতে। তারপরে এই চুনটা ঠান্ডা হয়ে গিয়েছে, 5 লিটার পানির ভিতরে সাধারণত যেগুলো গলে যায় পাত্র, সেগুলোতে না ব্যবহার করা ভালো চুন। সেভাবে দিয়ে 5 লিটার পানির ভিতরে নিড়িয়ে রেখে দিবেন, নাড়াবেন। তারপরে হচ্ছে তুতে আলাদা। হ্যাঁ, তুতে আলাদা। স্যার এটা কিন্তু আপনার থেকে শিখছিলাম আমি, এই RDRS এ। স্যার কিন্তু আমাকে শিখাইছেন এগুলো, ও স্যারের থেকে শিখাইছে, এখন আমি শিখাইতেছি। থ্যাংকস স্যার। আপেল গাছে একটু বসেন, সবাই বসেন ভাই। এখনই প্লিজ ভাই, আপেল গাছ সম্বন্ধে আমার নলেজ খুবই পুয়ার। তবে সব গাছে ফুল আসার জন্য ফ্লোরাটা খুব ভালো কাজ করে, নাইট্রোবেনজিন কাজ করে। অথবা আপনি মাটিতে মাইক্রোস বাড়ানোর ব্যবস্থা করেন, তাহলে হয়তোবা ফুল আসবে। জি, ওই পানিটা আপনি দিতে থাকেন। আর একজন ম্যাডাম বলেন। পেঁয়াজ এগুলো সবগুলো মাটির সাথে মিশাই দিবেন, মাটির নিচে যেন চলে যায়। মাটি দিয়ে দিবেন, নিচে দিয়ে দিবেন। জি ম্যাডাম প্লিজ। কি ব্যবহার করেন? ও শুনে আমি বলি, সন্ধ্যার পরে ব্যবহার করেন বা সকালবেলা ব্যবহার করেন, ইপসন সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট অথবা বোরন, এগুলো
ম্যাগনেসিয়াম সালফেট আপনার স্প্রে করা দরকার না, মাটির সাথে মিশিয়ে দিতে ভালো হবে, মাটির সাথে মিশিয়ে দিলে ভালো হতো। কনসেন্ট্রেশন খুব পুয়ার করে কম করে দিতে হবে, নাহলে গাছের পাতা পুড়ে যাবে। না না, 1 চামচ অনেক বেশি, হাফ চামচ আর মাটিতে 1 চামচ দিয়ে দেন, স্প্রে করে না ভাই। বলেন পিএস কমানোর জন্য বাংলাদেশে সাধারণত পিএস কমে হচ্ছে সালফার অ্যাড করলে পিএস কমে। সাধারণত 4-এর নিচে 4 আনতে হয়। আপনি যদি ব্লুবেরি চাষ করেন সেটার জন্য পিএস কম লাগে। আপনি যদি সালফার আছে ম্যাক্স সালফেট ইউজ করেন, দ্রুত দেখবেন 4-এর কাছাকাছি চলে আসবে। না, জিপসাম ইউজ করলে পিএস বাড়বে না, পিএস কনস্ট্যান্ট থাকবে। ক্যালসিয়াম সালফারের পরিমাণ খুবই কম এটার ভিতরে, কমবে না, খুব বেশি কমবে না। জি ক্লিবায়ো অনলাইনে সার্চ করলে কম্পাস কর্পোরেশন নামে একটা জায়গা আছে, কম্পাস কর্পোরেশন তারা মার্কেটিং করে। ভাইরাস এফেক্টেড, ভাইরাসটা হচ্ছে আস্তে 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 করে তাকে ছোট গাছ বানায় ফেলে, যেই গাছটা গ্রোথ করতে দেয় না। সো একদিনে আপনার ভাইরাস হয়ে গেছে বুঝতে পারবে না। প্রথম সিমটমটা হচ্ছে উপরের পাতাগুলো একটু উপরে দিয়ে কুচকায় যাবে, নরম পাতাগুলো, এবং নরম পাতাগুলো ছোপ দাগ পড়বে, কখনো কখনো হলুদ হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে এটা ভাইরাসে ধরেছে। সেই অবস্থাতেই আপনাকে সরিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু অন্য গাছে চলে যাবে। আমরা নেক্সট যাচ্ছি গ্রিন বাংলাদেশের আপনারা যারা মেম্বার আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো একজন নগণ্য মানুষের কথায় আপনারা এখানে এসে হাজির হয়েছেন। গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গ্রিন বাংলাদেশের সমস্ত কার্যক্রম মেরিয়াপা সব আইডিয়া দেয়, মাহবুব আছে যেটা আমরা প্রিয় আমার বন্ধু, এগুলো সবগুলো আইডিয়াগুলো ওদের থেকে আসে, আমি শুধু এক্সিকিউট করি। তো আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট আছে গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে। সেটা হলো, প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করলাম, সেটা হলো আমরা আজকের অনুষ্ঠান, কালকের অনুষ্ঠান, আপনাদের গাছে ফুল ফুটলো, আপনার গাছে ফুল হচ্ছে না, সমস্যাগুলো, সলিউশনগুলো, সাকসেস স্টোরিগুলো, অথবা আপনার ভালো লাগা মন্দ লাগা, এইগুলো একটু ফেসবুকে আমাদের গ্রিন বাংলাদেশে লিখবেন, পোস্ট করবেন। আর যদি কারোর পোস্ট যদি ভালো লাগে সেটা একটু শেয়ার করবেন। কে শেয়ার করবেন? গুড। না এই ডাইকা দিকে নিয়ে আসবো, সামনে নিয়ে এসে দিব। হ্যাঁ, আমার আরেকটা কথা বলি, আমার স্টুডেন্টরা আসে আর যায়, মানে দেশের বাইরে চলে যায়। তো এক এক সময় স্টুডেন্টরা আসে এবং তারা এসে কিন্তু এই গ্রিন বাংলাদেশকে ভালোবেসে অক্লান্ত পরিশ্রম করে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে মেরিয়াপা কোন দিকে? মেরিয়াপা তো এদিকে। হ্যাঁ, এখনই কথা বল। আচ্ছা, আমি শেষ করার পরে মানে হচ্ছে আইডিয়ার ব্যাংক। এই যে দুই পাশে চারপাশে শুধু আইডিয়া আপনাদের নিয়ে, নানাবিধ আইডিয়া আছে, এই আইডিয়া নিয়ে শেয়ার করবো হয়তো। পোস্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আপনারা কথা দিয়েছেন পোস্ট দিবেন, যার পোস্টটা ভালো লাগবে তাকে এপ্রিসিয়েট করবেন এবং শেয়ার করে দিবেন। আমরা চাই সবাই জানুক যে আমরা আজকে ছুটির দিনে, এইরকম একটা দিনেও লেপের নিচে থাকার কথা ছিল না আজকে। হায় আপনারা লেপ ফেলে দিয়ে চলে আসছেন এখানে, আলহামদুলিল্লাহ। সেটা এখন হচ্ছে গত বছর যারা পোস্ট করেছিলেন এবং আগামী 26 সালে যারা পোস্ট করবেন, 25 সালে পোস্ট করবেন, 26 সালের এই দিনে আমরা কিন্তু হিসাব করি কারা আমাদের গ্রিন বাংলাদেশের একটিভ মেম্বার ছিলেন। তাদের জন্য একটু কষ্ট করে এই পাশে মেরিয়াপা লাইটটাল। আচ্ছা, হ্যাঁ, মেরিয়াপা ওই পাশে একটু দাঁড়ান, মানে মেরিয়াপাকে একটু কষ্ট দিচ্ছি। হ্যাঁ, মেরিয়াপাকে কষ্ট দিচ্ছি। উপরে দাঁড়ান আপনি। আমরা অ্যাক্টিভ যারা বিভিন্ন সময় ছিল
তাদেরকে অবশ্যই এনকারেজ করছি, আমরা থ্যাঙ্কস দিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে কি, আমি কালকে না 2 দিন ধরে ঘুরছিলাম, শত শত মানুষ হচ্ছে অ্যাক্টিভ। আমার স্টুডেন্টকে বললাম বড় বিপদে পড়ে গেলাম, সবাই তো অ্যাক্টিভ। হ্যাঁ, ইমাম ভাইয়ের অত্যাচার থাকতে পারতেছি না, কারো মানে এত পোস্ট যে অত্যাচারে থাকা যাচ্ছে না। সো এখান থেকে সিলেকশন করা টু ডিফিকাল্ট। তো আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি যে হয়তোবা আজকের দিনে আমি আপনাকে সবাইকে দেয়া লাগতেছে। এর জন্য মাত্র 3 জনকে 3টা উপহার দিব। এই নয় যে আপনারা কেউ অ্যাক্টিভ না, কারণ অ্যাক্টিভ হচ্ছে সবাই। তো সেখানে আমি চাই যে ছবি দেখার সাথে সাথে আমরা হাততালি দিব, দেখি প্রথম কে আছেন। অ্যাক্টিভ মেম্বার অ্যাওয়ার্ড 2024 ফারজানা শাকিল। কে আপনি? একটু সামনে আসতে হবে। যে মেরিয়া আপাকে বলবো ফারজানা শাকিল আপাকে এটা তুলে দেওয়ার জন্য। এই ছবি তুলো। হ্যাঁ, আমরা হাততালি দেই। কনগ্রেচুলেশন। 1 লক্ষ অ্যাক্টিভ মেম্বারের মাঝে উনি পেয়েছেন। ওয়েলকাম। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাক্টিভ মেম্বার্স অ্যাওয়ার্ড বীরু চৌধুরী। কি আপনি? হ্যাঁ, আমাদের বীরু ভাই, সবাই হাততালি দেন। বীরু ভাইকে ধন্যবাদ যে এটা আমরা খুব ধন্যবাদ দিচ্ছি। আমাদের সত্যি কথা হচ্ছে এই যে অ্যাক্টিভ মেম্বার যারা আছেন তারা এখানে কিন্তু সবাই অ্যাক্টিভ না থাকলে আজকে এই দিনে আপনাদের আমার একটা স্টুডেন্ট বলতেছিল, স্যার আমারই তো কষ্ট হচ্ছে, ওনারা কিভাবে আসবেন। আমি বললাম তাই তো, আমি তো নিজে ভাবতেছি যে কিভাবে আসবেন। মানে আমি যে ফিল করছি এটা বুঝতে পারছেন যে আপনারা কত কষ্ট করে আসছেন, কত ভালোবাসা নিয়ে আসছেন এখানে। আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের এত ফিলিংস গ্রিন বাংলাদেশের প্রতি। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বীরু ভাই থ্যাঙ্কস। এরপরে আর নাই, আরেকটা আছে না? অ্যাক্টিভ মেম্বার অ্যাওয়ার্ড রুবি আপা। তো আমরা প্লিজ কনগ্রেচুলেশনস। কনগ্রেচুলেশন, আমরা 3 জনকেই কনগ্রেচুলেশন জানাচ্ছি। আমরা আগামী বছর এবং প্রতি অনুষ্ঠানে আমাদের কিছু না কিছু থাকবে, হয়তো অ্যাক্টিভ না, তখন হয়তো অন্যরকম থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ, লেডিস। ও 2 জন লেডিস আসছে না। এটা আমাদের আসলে আমরা কিছুদিন অবজার্ভ করেছি, মানে বেশি হলে 3 মাস অবজার্ভ করে আমরা ডিসিশন নিয়েছি এই 3 জনকে দেওয়ার জন্য। আমরা এই বছর আগামী বছরের জন্য এখন থেকে প্ল্যান করব অ্যাক্টিভিটিস গুলো। সবাই অ্যাক্টিভ, সবাইকে, সবার জন্য সবাই হাততালি দিই। গুড। এখন একটু কথা বলি। কাশিমপুর, ওই তো কাশিমপুর, ও তো কাশিমপুরের মালিক। আচ্ছা, এখন একটু কথা বলে শেষ করছি, তারপরে মাহবুব দিয়ে দিব। আমরা এইবার সবাইকে মিয়াজাকি ম্যাঙ্গো দেওয়ার কথা ছিল। আমি সেই লক্ষ্যে কাজ করেছিলাম। আমাদের চারাগুলো ঢাকা শহরে অনেক দাম। আমি সর্টিং করে একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি নিজে থেকে অনেক শ্রম দিয়ে অনেক কিছু করে আমি একটু কম দামে আমি কালেকশন করেছিলাম। কালেকশনে কুরিয়ারে আসার সময় আমারই ভুল হয়েছিল যে আমি আসলে একটু আমার ভুল, আমার অনেকগুলো চারা
তারা লম্বা গাছ তো বেঁধে যখন নিয়ে আসছে, সে গাছে যে গ্রাফটেড গুলো জায়গা আছে, গ্রাফটেড জায়গাটা ভাঙছে, মানে বেঁধে নিয়ে আসছে। গ্রাফটেড জায়গাগুলো সবগুলো খুলে গিয়েছে, ম্যাক্সিমাম গাছগুলো খুলে গিয়েছে। সো আমি আপনাদের কাছে সরি বলছি যে আমার ইচ্ছা ছিল, আর যেহেতু এটা সময় লাগে তৈরি করা, আমি আগামীতেও কথা দিচ্ছি যে আপনাদের কাছে সেভাবে কালেকশন করব অনেক ভালো ভালো গাছ। আপনারা করবেন কি, যেটা হচ্ছে যে কি গাছ হলে ভালো হয়, যেমন আগামী পোস্টটাই হতে পারে আপনার পছন্দের কি গাছ হলে ভালো হয়, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব যে ম্যাক্সিমাম ওপিনিয়ন যাদের হবে সেই গাছগুলো আমরা কালেকশন করার জন্য চেষ্টা করব। মিয়াজাকি আমে গ্রাফটেড চারা দেওয়া হবে। এইটা আমটা হবে একদম অরিজিনাল মিয়াজাকির যে গাছ, মাদার প্ল্যান্ট, সেখান থেকে কালেকশন করা, এবং সেটার আমগুলো হবে খুবই ব্রাইট কালারের। এক এক সময় এক একটা কালার তৈরি হয় মিয়াজাকি আমের, একটু পরে একদম মেচিউর দিকে একটু পার্পলিশ চলে আসে কালারটা। তো আপনারা এই গাছটা নিয়ে একটু যত্ন করবেন, বেশি করে গোবর তো অবশ্যই দিতে হবে, সাথে একটু চুন দিয়ে। আজকেই গাছটা লাগানো দরকার নেই, হ্যাঁ, কারণ জার্নি করেছে গাছটা। সো আপনি একটু রেখে দিবেন 2 দিন, তারপরে আপনি লাগাবেন। আর যত্ন তো অন্য গাছের মতো একই রকম। সো আমি আশা করছি যে আপনাদের গাছে ফল ধরবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে যে এই উপমহাদেশে জাপান ছাড়া নন্দিনী খুব নতুন একটা ফুল। এটা আমেরিকায় এটা খুব পপুলার একটি ফ্লাওয়ার, সবগুলো ফ্লাওয়ার্সের স্টলেই পাওয়া যায়, শপেই পাওয়া যায়। বাট আমরা এটা বাংলাদেশে নিয়ে এসে দেখেছি বাংলাদেশে এগুলো সবগুলো রোসেট হয়ে যায়। রোসেট কাকে বলে এটা বোঝানোর জন্য শুধু একটা এক্সাম্পল দিই। টমেটো গাছ যেমন লম্বা হয়ে উপরের দিকে উঠে, বাট রোসেট যেগুলো হয়ে যায় সেগুলো হচ্ছে বাঁধাকপির মতো হয়ে যায়, একটা নোট থেকে শুধু পাতা বের হতে থাকে। সো এটা বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো জেরো মূল্য, মানে মূল্য হচ্ছে জিরো। 1 বছর একটা রোসেট গাছ হলে হয়তো 1-2টা ফুল হতেও পারে, না হলে গাছটা কিন্তু শূন্য। তো আমরা রোসেটটা হচ্ছে টমেটো গাছের মতো লম্বা হতে থাকবে, রোসেট ফ্রি। এই লম্বা তৈরি করা ইন্ডিয়াতেও পারছে না, বাংলাদেশেও এতদিন আমরা পারিনি। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক টেকনোলজি বের করার জন্য, অনেক কিছু হরমোনও ব্যবহার করেছি, অনেক টেকনোলজি বের করে এখন আমরা শতভাগ রোসেট ফ্রি চারা উৎপাদন করতে পারি, যেগুলো আপনি এখন থেকে 1.5 মাস পরেই আপনি দেখবেন আপনার কাছে মিনিমাম 20-25টা ফুল ফুটবে একটা গাছে। সো এই গাছগুলো, এই গাছের যে ছবিটা দেখছেন, এই গাছের বয়স কিন্তু আমরা যে টেকনোলজিতে উৎপাদন করি, সিডটা দেখা যায় না, মাইক্রোস্কোপিক, একদম ছোট। এইটা থেকে আমরা 70 দিন, 65 থেকে 70 দিন নার্সিং করি একটা ঘরের ভিতরে। আপনি দেখবেন সিঁড়ি রুমটার নিচে দেখবেন একটা নন্দিনীর ছবি টুবি দেওয়া আছে। এই রুমটার ভিতরে আমরা কিন্তু 70 দিন, প্রায় 70 দিন রাখি। অনেকে বলতে পারেন 70 দিন একটা গাছের, টমেটো গাছের বয়স হচ্ছে 70 দিন। 70 দিন রাখার পরে সে হচ্ছে এই চারাটা হয়, আর এখান থেকে 1 থেকে 1.5 মাস পরে ফুল উৎপাদন হবে। এখন প্রায় 2 থেকে 2 মাস ধরে ফুল দিবে সে, এরপরে আবার গাছটা মারা যাবে। এটা কিন্তু বছর ব্যাপী না। তারপরে তো আমি আছি। তো সবকিছু মিলিয়ে এটার 14-15টা কালার আমার কাছে ছিল। আমরা কয়েকটা কালার চুজ করেছি। পার্পল কালারটা আমার খুব পছন্দ, পার্পল রং পছন্দ, পার্পল পিকুটি আমার পছন্দ, পিঙ্ক পিকুটি পছন্দ। আমরা যেগুলো এখন চারা তৈরি করেছি এগুলো পার্পল এবং পিকুটির ভিতরেই থাকবে, এই দুটোর ভিতরে থাকবে, এবং এই ফুলগুলো এইরকম হবে, এরকম ঝোপালো হয়ে ফুল ফুটবে। আপনারা একটু বেশি, এই গাছের বৈশিষ্ট্য হলো একটু বেশি কম্পোস্ট পছন্দ করে, আর একটু বেশি পানি পছন্দ করে। পানি শুকায় গেলে গাছটা মারা যায়, তো পানি পছন্দ করবে। তাহলে পানি আপনি রেগুলার একটু খেয়াল করবেন যে শুকায় যেন না যায়, আবার বেশি দিয়ে আবার ডুবাই রেখেন না। জি, এইটাই হচ্ছে ওই টেকনিকের, রোসেটের টেকনিকটা ছিল। হ্যাঁ, প্রথম এখন গিয়ে লাগিয়ে গাছটা করা রোদে রাখার দরকার নাই, এরপরে রোদ যত বেশি, রোদ তত বেশি ফলন। একবার সেট হয়ে গেলে চারা অবস্থাতে একটু পার্সিয়াল শেডে রাখতে হয়। সো আপনাদের জন্য যারা নন্দিনীর জন্য লিখেছেন তারা নন্দিনী পেয়েছেন, আর যারা মিয়াজাকির জন্য লিখেছেন তারা মিয়াজাকি পেয়েছেন। আমি পিপলুর হাতে দেওয়ার আগে রিকোয়েস্ট করব, যারা আজকে উপস্থিত হয়েছেন কিন্তু গাছ পাচ্ছেন না, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি।
আজকে আমরা নিচে গাছ দিব, ওখানে রেডি করছে। মিয়াজাকির জন্য একটা লাইন আর একটা নন্দিনীর জন্য একটা লাইন। যাদের নাম আপনারা দেখে আসছেন, যাদের নাম মিয়াজাকিতে আছে তারা ওই লাইনে দাঁড়াবেন, এই পাশের লাইনে। ওই পাশে যাদের নাম নন্দিনীতে আছে সেই পাশে লাইন দাঁড়াবেন। আমাদের কাছে যেহেতু আমি প্রথমেই বলেছি যে গাছ আমি বেশি এনেছিলাম, কিন্তু গাছ মারা যাওয়ার জন্য সবাইকে দিতে পারছি না, সেটার জন্য সরি। আপনারা যতজন উপস্থিত হয়েছেন তারা যাদের নাম লেখা আছে যেই লাইনে, সেই লাইনে কাইন্ডলি একটু দাঁড়াবেন। আর আমরা চেষ্টা করব সবার হাতে পৌঁছে দেওয়ার জন্য। এখন আমি পিপলুকে বলছি, পিপলু আমি শেষ করছি এখানে। আমি একটা রিকোয়েস্ট করব আপনার কাছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা সবাই এই নতুন বছরটায় সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি। সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত। আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমরা সবাই মিলে যেন সুস্থ থাকি। আমরা সবাই ছাদ বাগানি, আমাদের মাঝে একটাই উদ্দেশ্য, আমরা পরিবেশকে ভালো রাখবো আর হচ্ছে আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত, এতটুকুই আমরা আমাদের। এই পর্যায়ে আমি মাইক্রোফোনটা মাহবুবকে দিচ্ছি, আপনাদের স্বপ্নগুলো সে হয়তো সাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। স্যারের জায়গাটা দখল করলাম কয়েক মিনিটের জন্য। একটা পোস্ট দেখছেন বোধহয় অনেকেই, যে আমরা একটা শিক্ষা সফর করতে চাই। গত বছর করতে পারি নাই, তার আগের শুনতে পাচ্ছেন না? আচ্ছা, স্যার তো লেকচার দিয়ে দিয়ে অভ্যাস হয়েছে স্যারের জোরে জোরে কথা বলে। আমি যখন ট্রেনিং করাইতাম তখন জোরে বলতাম, এখন অফিসে বসে বসে কাজ করি তো জোরে কথা বলতে পারি না। আমি গত 2 দিন আগে একটা পোস্ট দিয়েছি গ্রিন বাংলাদেশে, যে আমরা শিক্ষা সফরে যেতে চাই এবং আমরা কোথায় যেতে পারি এই বিষয়ে আপনাদের একটা মতামত আমরা চেয়েছিলাম। আমরা গত বছর যেতে পারি নাই, এর আগে বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা শিক্ষা সফরে গেছি। বেশিরভাগ আমরা গেছি হলো আপনার বিএডিসিতে, আমরা গেছি যশোরে। হ্যাঁ, আমরা এবার একটুখানি চিন্তা করতে চাই যে কিভাবে করা যায়।